দীপা বলছে ক্লিয়ার শোনা যাচ্ছে। চলো, লাস্ট ক্লাসে আমরা কি করাচ্ছিলাম তোমাদের? অনিশ ব্যানার্জি লেফট। লাস্ট ক্লাসে যেটা তোমাদের হচ্ছিল সেটা হচ্ছিল সিম্পলিফিকেশন করাচ্ছিলাম, ঠিক বলছি তো? আমি সিম্পলিফিকেশন করাচ্ছিলাম প্রত্যেককে। একটু রিপ্লাই করবে যে আগের দিনে ক্লাসে কত কি করেছিলাম, সিম্পলিফিকেশন করেছিলাম, আমার যদি মনে পড়ছে, তাই তো? ইয়েস লিখবে যদি বুঝতে পারো যে হ্যাঁ তাই করিয়েছিলাম, তাহলে ওয়াই লিখবে। রিমাইন্ডটা কিন্তু আমাকে করতে হবে। ইয়েস, চলো আচ্ছা সিম্পলিফিকেশনে কমপ্লিট করবো আজকে। হ্যাঁ একদম ঠিক, দীপা বলছে, রাতুল বলছে সিম্পলিফিকেশনের চ্যাপ্টারটা করাচ্ছিলাম আজকে। সিম্পলিফিকেশন চ্যাপ্টারটা আমি কমপ্লিট করার ইচ্ছা আছে। মোটামুটি যতগুলো অঙ্ক, সাধারণত অঙ্ক থাকে, অ্যাকচুয়ালি সিম্পলিফিকেশনের চ্যাপ্টারে কোনো পার্টিকুলার সিলেবাস বলা যাবে না যে এই কটা থাকবে ওই কটা থাকবে। নর্মালি যে অঙ্কগুলো পরীক্ষায় এসে থাকে বারবার, সেই অঙ্কগুলো আমি করাচ্ছি, কারণ সিম্পলিফিকেশনটা ভাস্ট চ্যাপ্টার। সরলীকরণ যে কোনো অঙ্কই দিতে পারে সরলীকরণ, তাহলে এটা একটা ভাস্ট চ্যাপ্টার। এর মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো এক্সামে আসে, সেই অঙ্কগুলো আমি করাচ্ছি, ঠিক আছে? আশা করবে এইগুলোই কিন্তু এক্সামে বারে বার রিপিটেশন হয়েছে, প্রতিবারই পরীক্ষায় অনেকবার এসছে। আজকে এখন যে ইয়েটা শুরু করছি সেটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন ডিসেন্ডিং অর্ডার। দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন ডিসেন্ডিং অর্ডার, কোন কোন এক্সামে এই ডিসেন্ডিং অর্ডার বা অ্যাসেন্ডিং অর্ডারে কোশ্চেন থাকে। অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট আকারে সাজাতে বলেছে, বড় থেকে ছোট আকারে সাজাতে বলেছে। এই ধরনের কোশ্চেন আমরা ডব্লিউবিসিএস এর মেন্স এর কোশ্চেনে কনফার্ম থাকে। ডিসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডারের কোশ্চেন ডব্লিউবিসিএস এর মেন্স এর কোশ্চেনে কনফার্ম থাকে। এছাড়া তোমরা তোমাদের পেজ বা স্যারের কাছে দেখে নিতে পারো, এমটিএস এর সেটে কিন্তু ডিসেন্ডিং অর্ডার বা অ্যাসেন্ডিং অর্ডারের কোশ্চেন থাকে, ঠিক আছে? বড় থেকে ছোট। স্যার একটু ডিস্টার্ব করলাম, বলি স্যার আরেকটু বড় সাইজের লিখলে ভালো। হ্যাঁ, লেখাটা বড্ড স্মল হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বড় করে লিখে দিচ্ছি। বড় থেকে ছোট আকারে সাজাও বা ছোট থেকে বড় আকারে সাজাও। ডিসেন্ট মানে হচ্ছে বড় থেকে ছোট আকারে সাজাতে বলেছে। সাপোজ ধরো তোমাকে বলেছে বড় থেকে ছোট আকারে সাজানো, এটা পরে হচ্ছে। প্রথমে যদি বলা হয় লার্জেস্ট নাম্বার বের করো বা স্মলেস্ট নাম্বার বের করো, তারপরে ডিসেন্ডিং অর্ডার পরে হচ্ছে। ধরো দিয়েছে 2/3, তারপরে দিয়েছে ধরো 3/4, তারপরে দেওয়া আছে ধরো 4/7, তারপরে দেওয়া আছে ধরো 5/12, তারপরে দেওয়া আছে ধরো 7/11। কোশ্চেন হচ্ছে এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা। এগুলো একটা ফ্র্যাকশন, বুঝতে পারছো? লব আছে এবং হর আছে, নিউমারেটর ডিনোমিনেটর আছে, তাহলে একটা ফ্র্যাকশন। এই প্রত্যেকটা ফ্র্যাকশনের মধ্যে কোনটা সব থেকে বড় বা কোনটা সব থেকে ছোট। কোশ্চেন যদি এরকম থাকে, সব থেকে বড় বা সব থেকে ছোট কোনটা, which of the following is the least number বা which of the following is the greatest number, তাহলে কিভাবে বের করব। তারপর ডিসেন্ডিং অর্ডারে কনসেপ্ট আছে, কিভাবে বের করব দেখে নাও। প্রত্যেকে বলবে বুঝতে পারছো না, কি করবে? এই দুটোর মধ্যে কম্পারিজন করবে। প্রথমে এই দুটোর মধ্যে তুলনা করছি, কি করবে? ক্রস গুণ করবে। 4 দুগুণে কত হয়? 8 হয়। 3 3 কত হয়? 9 হয়। কে বড়? 9 বড় 8 এর থেকে, তাহলে ছোটটা বাদ, আমি বড় বের করছি। এটা ছোট বাদ সরিয়ে রাখলাম, বড়টাকে তুললাম, ঠিক আছে? এবার এইটার সাথে এটা কম্পেয়ার করো, কি হবে? আবার ক্রস গুণ। 3 7 21, 4 4 16, তাহলে এটা ছোট হয়ে গেছে, 16 ছোট 21 এর থেকে, তাহলে ছোটটা বাদ, বড়টা আবার তুললাম। আবার 3 এর 4 আমার হাতে এসছে। আবার এটার সাথে এটা কম্পেয়ার করব। 3 12 কত হয়? 3 12 36 হয়। উপর নিচে 36, 5 4 5 4 5 কিন্তু 20 হয়। তাহলে 20 ছোট, 36 বড়, তাহলে আবার ছোট বাদ, বড়টা থাকলো হাতে। এবার এটার সাথে লাস্ট এটা কম্পেয়ার করব। 3 11 33 আসছে, আর 4 7 28 আসছে। তাহলে কিন্তু 28 ছোট, 33 বড়। তাহলে অ্যাকচুয়ালি 3 এর 4 হচ্ছে সবচেয়ে গ্রেটেস্ট নাম্বার। বলো বুঝতে পেরেছো কিনা? রিপ্লাই করবে আমাকে, বুঝতে পেরেছো কিনা? সব থেকে বড়টা তুলে আনলাম, এগুলোর মধ্যে সব থেকে বড় এটা। কি করেছি? প্রথমে এই দুটোর মধ্যে 21 এর সাথে কোনটার গুণ করতে হবে? 21 ক্রস গুণ। 3 7 21, 4 4 16, ঠিক আছে? 16 ছোট, 21 বড়, ছোট বাদ, বড়টাকে তুললাম। আবার এটার সাথে এটা কম্পেয়ার। 3 12 36, 4 5 20, 20 ছোট, 36 বড়, বড়টাকে তুললাম, ছোট বাদ। আবার 3 11 33, 4 7 28, তাহলে 28 ছোট, 33 বড়, তাহলে অ্যাকচুয়াল বড় হচ্ছে 3/4। ক্লিয়ার? স্যার আরেকবার ফার্স্ট থেকে একটু বলুন না। আচ্ছা চলো আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শোনো। আমি কিচ্ছু করছি না, আমি জাস্ট ক্রস গুণ করছি। প্রথমে এইটা আর এটার মধ্যে কম্পারিজন করছি, এই দুটোর মধ্যে কে বড় কে ছোট। তাহলে কি করছি? ক্রস। 4 দুগুণে 4 আর 2 8 হচ্ছে, উপরে লিখছি। 3 3 কে হচ্ছে 9 হচ্ছে, তাহলে 9 বড় না 8 বড়? আমি দেখলাম 9 বড়, আমি বড়টা বের করব, ছোটটা বাদ।
তাহলে ছোটটাকে বাদ দিয়ে দিলাম, এটাকে পুরো সরিয়ে দিলাম। 9 মানে এটা বড় আসছে। এবার এটার সাথে এটা তুলনা করব, কোনটা বড় বের করব। তাহলে 3 7 কত আসছে 21, 4 4 কত আসছে 16। তাহলে 21 বড় 16 ছোট, ছোট বাদ বড়টা আমার হাতে থাকলো, আমার লার্জেস্ট নাম্বারটা বের করব। ছোটটা বাদ আবার এটা আসছে, এটার সাথে এটাকে কম্পেয়ার করছি। 3 12 36, 4 5 20, 20 ছোট 36 বড়, ছোটটা বাদ বড়টা আবার থাকলো, 3 এর 4 আমার হাতে আরো থাকলো। এবার এটার সাথে লাস্টেরটা কম্পেয়ার করো, 3 11 33, 4 7 28, তাহলে 28 ছোট 33 বড়, তাহলে আলটিমেটলি বড় হচ্ছে 3/4। এবার বলো বোঝা গেছে কিনা, রিপ্লাই করবে, বুঝতে পেরেছো কিনা? ইয়েস মিতা ক্লিয়ার? প্রত্যেকে মোটামুটি 4 5 জন মোটামুটি বুঝে যাও, তাহলে বুঝে যাবো। হ্যাঁ চন্দ্রিমা ক্লিয়ার আছে, শর্মিলা ক্লিয়ার, এসা ক্লিয়ার, দীপা ক্লিয়ার। চলো মোটামুটি সবাই ক্লিয়ার আছে। এবার যদি লিস্ট নাম্বার বা ছোটটা বের করতে হয়, তাহলে একই রকম ভাবে ছোটটাও আমরা বের করতে পারি। তাহলে বড়টাকে বাদ দেবো, ছোটটাকে তুলবো। একই রকম ভাবে বড়টাকে বাদ দিতে থাকবো এবং ছোটটাকে তুলতে থাকবো। তাহলে কি হবে যদি সবচেয়ে ছোটটা বের করতে দেয়? চলো দেখা যাক। ছোটটাকে আমরা তুলবো, বড়টাকে বাদ দেবো। বড় আমার 3 এর 4, আমি সরিয়ে রাখলাম 3 এর 4 সবথেকে বড়। এবার আমি একই সংখ্যা এটাই থাকলো আমার কাছে, ছোটটা বের করছি। ঠিক আছে, 4 এর 7, 5 এর 12 আর 7 এর 11, ছোটটা তুলবো। একইভাবে 4 দুগুণে 8, 3 3 9, বড়টা বাদ ছোটটা হাত থাকলো, বড়কে বাদ ছোটটা তুলছি। 7 দুগুণে 7 × 2 14, 3 4 12, তাহলে ছোট এটা, বড়টা এটা, এটা বাদ ছোটটা তুললাম। এটার সাথে এটা 5 7 35, 35 ছোট 48 বড়, বড় বাদ ছোট হাতে আছে। 5 11 55, 7 12 84, তাহলে আলটিমেটলি 55 ছোট 84 থেকে, তাহলে সব থেকে ছোট হচ্ছে 5 এর 12। ক্লিয়ার? সব থেকে ছোট হচ্ছে 5 এর 12। বোঝা গেছে কি? রিপ্লাই করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ছোটটা সেই একই প্রসেসে বের করলাম, বড়টাকে বাদ দিতে থাকছি, ছোটটাকে নিতে থাকছি। একদম রাতুলের ক্লিয়ার আছে? ঠিক আছে চলো, তাহলে এটা আমরা সব থেকে বড় বা সব থেকে ছোট যদি বের করতে হয়, তাহলে এই প্রসেস অ্যাপ্লাই করছি। কিন্তু যদি ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট বা অ্যাসেন্ডিং অর্ডার ছোট থেকে বড় বের করতে হয়, তখন আমরা কি প্রসেস অ্যাপ্লাই করব? বারে বারে তো বড়টা বের করে আবার সবগুলো কম্পেয়ার করে এত সময় আমার হাতে নেই। তখন আমরা কিভাবে বের করব বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, সেইটা এবার শিখবো। সব থেকে বড় বা সব থেকে ছোট জানতে চাইলে এটা বেস্ট প্রসেস, এভাবে বের করে নিতে পারো। ফাইভ 543/549 আর লাস্টে দেয়া আছে 1001/1007। এবার কোশ্চেন হচ্ছে এটা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে বড় থেকে ছোট। তাহলে বুঝতেই পারছো তুমি যদি এখানে 0 বসিয়ে ডিভাইড করো, তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে, পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। এখানে যদি 0 বসিয়ে ভাগ করতে থাকো, পরীক্ষা শেষ। অত সময় তোমার কাছে পাবে না। কিন্তু এত বড় বড় ডিজিট, তার মানে নিশ্চয়ই তার মধ্যে কিছু শর্টকাট আছে, তাই না? কিছু তো শর্টকাট আছে, কিছু তো প্রসেস আছে, না হলে এত বড় বড় ডিজিট আমার থাকতে পারে না। তাহলে আমাকে বলো যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কি কমন জিনিস আছে? কি কমন জিনিস আছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কি কমন জিনিস আছে? খুব ভালোভাবে যদি এটা ভিজুয়ালাইজ করি, তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে লব কিন্তু হরের থেকে ছোট। তাহলে এটাকে কি বলা হয়? নিউমেরেটর বলা হয়, লব বলা হয়। ইংলিশ টার্মগুলো লিখে দিচ্ছি, তোমাদের বারে বারে কাজে লাগবে। নিউমেরেটর বা লব বলা হয়, ঠিক আছে? নিউমেরেটর বা লব বলা হয়, NUMERATOR। আর এটাকে কি বলা হয়? ডিনোমিনেটর, ডিনোমিনেটর বা হর বলা হয়, ঠিক আছে? লব আর হর প্রত্যেকে জানো, লব হচ্ছে উপরেরটা, ডিনোমিনেটর হচ্ছে হর। তাহলে প্রত্যেকের সাথে প্রত্যেকের মধ্যে কি রিলেশন আছে? একটা রিলেশন দেখতে পাচ্ছি যে নিউমেরেটর লেস দ্যান ডিনোমিনেটর। লব হরের থেকে ছোট, 17 23 থেকে ছোট, 95 101 থেকে ছোট, 235 241 থেকে ছোট। তাহলে উপরেরটা ছোট, নিচেরটা বড়। এটা একটা কমন পার্ট পাচ্ছি। আর সেকেন্ড কমন পার্ট কি পাচ্ছি? ডিফারেন্স বিটুইন নিউমেরেটর আর ডিনোমিনেটর অলওয়েজ সেম। এটা ডিফারেন্স কত? লব আর হরের মধ্যে 6 এর গ্যাপিং। 101 95 এর মধ্যে গ্যাপিং কত? 6 এর গ্যাপিং। 241 235 এর মধ্যে গ্যাপিং কত? 6। এটাও 6, এটাও 6। ঠিক বলেছি কিনা?
লব আর হরের মধ্যে পার্থক্য তো সেম সব ক্ষেত্রে, তাই তো? লব আর হরের মধ্যে পার্থক্য প্রত্যেক ক্ষেত্রে সেম। তাহলে সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডিফারেন্স বিটুইন নিউমেরেটর এন্ড ডিনোমিনেটর আর অলওয়েজ সেম। ডিফারেন্স বিটুইন নিউমেরেটর ডিনোমিনেটর আর সেম। লব আর হরের মধ্যে ডিফারেন্সটা সবসময় সেম। যদি এই টাইপের অঙ্ক পেয়ে গেলে পরীক্ষায়, তাহলে আর কিছু করারই দরকার নেই। কি করবে দেখো, যদি এই টাইপের অঙ্ক পেয়ে গেলে লব হরের থেকে ছোট এবং লব এবং হরের মধ্যে ডিফারেন্সটা সব ক্ষেত্রে সেম, সেটা 6 হবে এমন কোনো মানে, এটাও 7, এটাও 7, এটাও 7, এটাও 7, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, যা খুশি হতে পারে। কি করবে, যার লব বড় সেটা বড়, যার লব ছোট সব সেটা ছোট। তাহলে লব বড় কার? এটা লব বড়, তাহলে এটা 1 নম্বর। তারপরে লব বড় কে আছে? লব বড় আছে, এটার লব বড়, তাহলে এটা 2 নম্বর। তারপরে এটার 3 নম্বর, তারপরে এটা 4 নম্বর, তারপরে এটা 5 নম্বর, সবচেয়ে ছোট এটা। বোঝা গেছে? লব যার বড় সেটা বড়, আর যার লব ছোট সেটা ছোট। সব থেকে বড় এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। বলো ক্লিয়ার? বুঝতে পেরেছো কিনা? ক্লিয়ার? বোঝা গেছে কিনা? কি কি করলাম পয়েন্ট দুটো? ডিফারেন্সটা সেম হতে হবে, আর লব হরের থেকে ছোট হতে হবে। যার লব বড় সেটা বড়, যার লব ছোট সেটা ছোট। সৈয়দ ক্লিয়ার? রাতুল ক্লিয়ার? চন্দিমা, এশাস, প্রত্যেকে ক্লিয়ার? বুঝতে পেরে গেছো? ভেরি গুড। তাই তো, হ্যাঁ, এভাবে রেসপন্স করো, তাহলে রেসপন্স করলে আমারও ক্লাস বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে, এটা তাহলে হলো একটা কন্ডিশন। এবার যদি ডিফারেন্স সেম থাকতো কিন্তু লব যদি হরের থেকে বড় হতো, যদি উল্টোটা হতো, সাপোজ ধরো এরকম ধরে থাকতো, তাহলে এটা বোঝা গেছে। এবার যদি এরকম থাকতো কি করতাম? ধরো দেওয়া আছে 23/17, তারপরে দেওয়া আছে 101/95, তারপরে দেওয়া আছে 241/235, তারপরে ধরে দেওয়া আছে 549, 543, 1007/1001। তাহলে এখানে কি? এখানে তো ডিফারেন্সটা সেম, ডিফারেন্স তো 6 এর গ্যাপিং এ আছে, সব ক্ষেত্রে 6 এর গ্যাপিং এ আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম যেটা, সেটা হচ্ছে লব হরের থেকে বড়। তাহলে কন্ডিশন লব নিউমেরেটর গ্রেটার দ্যান ডিনোমিনেটর, এটাই পার্থক্য। বাকি ডিফারেন্সটা তো সেমও আছে, তাহলে ডিফারেন্সটা সেম, এটা লিখে নেবে। এই ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে মাথায় রাখবে, যার লব বড় সেটা অ্যাকচুয়ালি ছোট, যার লব ছোট সেটা অ্যাকচুয়ালি বড়। তাহলে লব ছোট সবচেয়ে এর, তাহলে এ সব থেকে বড় হবে, তারপর এ বড় হবে, তারপর এ বড় হবে, তারপর এটা বড় হবে, তারপর এটা কিন্তু আলটিমেটলি সব থেকে ছোট হবে। তাহলে যার লব বড় হবে সেটা ছোট হবে, আর যার লব ছোট সেটা বড় হবে। ঠিক উল্টে যাবে। বোঝা গেছে? কারণ এখানে লব হরের থেকে বড়, আর আগেরটাই লব হরের থেকে ছোট ছিল। বলো ক্লিয়ার কিনা? লব বড় হর ছোট, ডিফারেন্স সেম, একই আছে, আগেরটাও সেম। তাহলে এখানে যেটা লব বড় সেটা ছোট, আর যেটা লব ছোট সেটা বড়। ইয়েস, লিখে নেবে, পয়েন্টগুলো লিখে নেবে, সবাই মোটামুটি ক্লিয়ার? পয়েন্টগুলো শুধুমাত্র লিখে নেবে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, তাহলে ঝাঁটাঝাট অঙ্ক বেরোবে, অ্যান্সার বেরোবে। ঠিক আছে, ওকে, চলো, ভেরি গুড। প্রত্যেকে রিপ্লাই করছো, খুব ভালো, ভেরি গুড। নেক্সট, ট্রিক্স গুলো, প্রচুর ট্রিক্স আছে, ট্রিক্স গুলো আমি একের পর এক বলতে থাকবো, মাথার মধ্যে ঢুকিয়ে নাও। সিম্পলিফিকেশন মানে পুরো ট্রিক্স এর অঙ্ক, সিম্পলিফিকেশন মানে পুরো ট্রিক্স এর অঙ্ক। নেক্সট, অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডারই চলছে, এটাও চলছে এখনো পর্যন্ত। পরের অঙ্কটা বলছে বড় থেকে ছোটই সাজাবে, কিন্তু অঙ্কটা কি দিয়েছে? অঙ্কটা দিয়েছে ধরো √9 প্লাস √5, তারপরে ধরো √8, √4, তারপরে ধরো √10, সরি এটা 6 হবে, এটা 6, √4, তারপরে হচ্ছে ধরো √11 প্লাস √3, এরকম আছে, এরকম ধরো অঙ্ক আছে। √9 প্লাস √5, √8 প্লাস √6, √10 প্লাস √4, √11 প্লাস √3, এই অঙ্কটা দিয়েছে, বলছে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় যেটা খুশি সাজাও। তাহলে এখানে প্রত্যেকটার মধ্যে কি সিমিলারিটি আছে? প্রত্যেকের মধ্যে কি সিমিলারিটি আছে? প্রত্যেকের মধ্যে সিমিলারিটি সেটাই আছে, যেটা হচ্ছে প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু আমার সেম, তাই তো নাকি? প্রত্যেকের ডিফারেন্স কিন্তু সেম। 9 আর 5 কত হয়? যোগ করলে 14 হয়। সরি, ডিফারেন্স বলছি, সামটা, সরি ডিফারেন্স না, সামটা সেম। 9 আর 5 14 হচ্ছে, 8 আর 6 14 হচ্ছে,
10 আর 4 14 হচ্ছে, 11 আর 3 14 হচ্ছে। খেয়াল করবে প্রত্যেকটা সাম কিন্তু সেম আছে, সবগুলো 14 করে আসছে গ্যাপ, ঠিক আছে, 14 করে ডিফারেন্স সামটা। তাহলে কি করবে, কিচ্ছু দরকার নেই, প্লেন গুণ করো। 5 9 45, 6 8 48, 4 10 40, 3 11 33। বড়কে বড় হচ্ছে এটা, এক নম্বর এটা বড়, সেকেন্ড বড় এটা, এটা হচ্ছে সেকেন্ড পজিশন, থার্ড পজিশন এটা থার্ড, এটা ফোর্থ, এটা সব থেকে ছোট। বড় বোঝা গেছে কিনা? যদি যোগফলটা সেম পাই, প্লেন গুণ করে দেবো, গুণ করে যেটা বড় সেটা বড় হবে, যেটা ছোট সেটা ছোট হবে। বলো ক্লিয়ার, বুঝতে পেরেছো কিনা? ক্লিয়ার? এটা প্রসেসটা ক্লিয়ার? প্লেন গুণ 5 9 45 একদম, হ্যাঁ 6 8 48, প্লেন গুণ, গুণ করে যেটা বড় সেটা বড়, যেটা ছোট সেটা ছোট, কিন্তু এই যোগফলটা কিন্তু সেম হতে হবে, যোগফলটা সেম হতে হবে। এবার যদি সবাই মোটামুটি ক্লিয়ার, সিস্টেম গুলো খেয়াল রাখবে। এবার যদি প্লাসের জায়গায় মাইনাস হয়ে যায়, সাপোজ প্লাসের জায়গায় কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, ঘুরে গেছে, তাহলে এখানে √8 মাইনাস √6, তারপরে √10 মাইনাস √4, তারপরে √11 মাইনাস √3। কি করব? আরে বাবা যোগ তো সমান, বিয়োগে এইসব যোগ আছে না বিয়োগ আছে চেক করা দরকার নেই। 9 আর 5 14ই তো হয়, 8 আর 6 14ই হয়, 10 আর 4 14ই হয়, 11 আর 3 14ই হয়, সবই 14 করে, কিন্তু ওখানে প্লাসের জায়গায় মাইনাস আছে। কি করবে? আবার সেম প্রসেস, আবার গুণ করবে। 5 9 45, 6 8 48, 4 10 40, 3 11 33। কিন্তু যেটা বড় ছিল সেটা ছোট হয়ে যাবে, যেটা ছোট ছিল সেটা বড় হয়ে যাবে। প্লাস তাহলে বড়টা বড় ছোটটা ছোট, মাইনাস তাহলে বড়টা ছোট ছোটটা বড়, তাহলে সব থেকে বড় এইটা হয়ে যাবে, তারপরে বড় এটা হয়ে যাবে, তারপর এটা থার্ড পজিশন, আর এটা একদম ছোট। ক্লিয়ার? বড় থাকলে ছোট, ছোট থাকলে বড়, যদি প্লাসের জায়গায় মাইনাস থাকে। ওকে, বলো ক্লিয়ার কিনা? রাতুলের ক্লিয়ার, চন্দ্রিমা ক্লিয়ার, ব্রতি ক্লিয়ার, নেহাল ক্লিয়ার? লিখে রাখবে এগুলো, একটু মেনশন করে দেবে যাতে ভুলে না যাও, হ্যাঁ নাহলে ভুলে যাবে পরে অনেক। সেম পাই, এই সেকেন্ড পার্টটা নেগেটিভ সমেত তুলে নেব, যেটা বড় সেটা বড়, যেটা ছোট সেটা ছোট। বোঝা গেছে? ডিফারেন্স যদি সেম পাই প্রত্যেকটার মধ্যে, সেকেন্ড পার্টটা নেগেটিভ সমেত তুলবে, নেগেটিভ সমেত, পজিটিভ না, নেগেটিভটা নিয়ে, তাহলে যেটা বড় সেটা বড় হবে, যেটা ছোট সেটা ছোট হবে। বলো ক্লিয়ার কি? এটা আরেকবার রিপিট করেন না, এটা একটু গন্ডগোল হয়ে গেছে। কন্ডিশনটা একবার বললে ভালো হতো, লিখে নিতাম। আচ্ছা, কন্ডিশন হচ্ছে ডিফারেন্সটা সেম, একটাই কন্ডিশন, আর কোনো কন্ডিশন নাই। কন্ডিশন হচ্ছে ডিফারেন্স, এই যে √16 আর √16টা, এই রুটটা দেখা দরকার নেই। 16 থেকে 13 বাদ দিলে কত হয়? 3 হয়। 55 থেকে 52 বাদ দিলে 3 হয়। 24 থেকে 21 বাদ দিলে 3 হয়। 275 থেকে 272 বাদ দিলে 3 হয়। প্রত্যেকটা ডিফারেন্সটা যদি সেম থাকে, এই সেকেন্ড পার্টটা মানে এই √13 নেগেটিভ সমেত তুলে নাও। এখানে √52 তুললাম মাইনাস, √21 মাইনাস নিয়ে তুললাম, আর √272টা মাইনাস নিয়ে তুললাম। এবার বলো এগুলোর মধ্যে বড় কোনটা? যদি পজিটিভ থাকতো তাহলে বুঝতেই পারতো √272 বড় হতো, কিন্তু যেহেতু নেগেটিভ আছে সামনে, তাহলে এটা সব থেকে ছোট হয়ে গেল। আর যেটা সব থেকে ছোট √13, সেটা কিন্তু মাইনাস যেহেতু আছে, এটা সব থেকে বড় হয়ে গেল। এটা বড় মানে এটা সব থেকে বড়, তারপরে √21 আসবে, মানে এটা সেকেন্ড পজিশনে থাকবে, √52 আসবে থার্ড পজিশনে, আর এটা সব থেকে ছোট, এটা 4 নম্বর পজিশনে থাকবে। ডিফারেন্সটা শুধু সেম, আর কোনো কন্ডিশন নেই। বোঝা গেছে? দীপা ক্লিয়ার? আগের গুলো সাম করেছিলাম, এটা ডিফারেন্স করলাম একদম। ব্রতি ক্লিয়ার, শর্মিলা ক্লিয়ার আছো, চন্দ্রিমা ক্লিয়ার, সায়ন ক্লিয়ার? হ্যাঁ বলো এসা। যেটা ছোট থাকবে মানে -√3টা যেহেতু ছোট, সেই কারণে সেটা সব থেকে বড়, তাই তো? মাইনাস কোনটা বলছি? -13, √13। হ্যাঁ -13 যেটা আছে, অ্যাকচুয়ালি 13টা -13টা সবচেয়ে বড় হয়ে যাচ্ছে না, কারণ এটা তো অ্যাকচুয়ালি প্লাসে থাকলে এটা সবচেয়ে ছোট থাকতো, কিন্তু সামনে মাইনাস আছে, তাহলে এটা সবচেয়ে বড় হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে তো কি বলতে চাইছি? ধরো 5 বড় না 4 বড়, বলবে 5 বড়, কিন্তু মাইনাস করে দিলে কে বড়? -4 বড়, তাই না? সেটাই বলতে চাইছি। চলো নেক্সট, অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার এখনো শেষ হয়নি। এবার যে দুটো অঙ্ক করাবো সে দুটো তো খুবই ইম্পর্টেন্ট, বলতে পারো মেন্সে ডব্লিউবিসিএস এ প্রত্যেকবার একটা করে অল্টারনেটিভ আসে, অল্টারনেটিভ একটা করে দেয়। আমি দেখিয়ে দিচ্ছি কোন দুটো। একটা লেখো √2,
রুট ওভারের অঙ্ক প্লাস এখানে দিয়েছে 4 3 মানে 3^1/4 আর একটা লেখো কিউব রুট করে এটা 4 করো, ঠিক আছে, আর একটা লেখো 6/5। তাহলে অ্যাকচুয়ালি কি এই অঙ্কটা সব থেকে বড় এবং সব থেকে ছোট, বড় থেকে ছোট যদি সাজাতে বলে এটা মানে কি, এটা মানে হচ্ছে 2^1/2 হাফ। এখানে 2 উজ্জ আছে আমরা জানি, রুট ওভার মানে এখানে 2 কিন্তু উজ্জ থাকে, তাহলে আমরা বলি 2^1/2। এখানে কি লিখতে পারি 3^1/4, এটা 4^1/3 আর এটা 5^16। এবার কিভাবে সলভ করব, এলসিএম দিয়ে গুণ করব। এলসিএম কার এলসিএম, এই যে নিচে যে পার্টটা আছে এখানে পাওয়ারে 2 আছে, 4 আছে, 3 আছে আর 6 আছে, তাদের লসাগু কত? 2 4 আর 3 আর 6 এর লসাগু কত একটু বলো দেখি। 2 4 3 আর 6 এর এলসিএম লসাগু কত হয়? কোন পার্টিকুলার সংখ্যা দিয়ে 2 4 3 এবং 6 ভাগ যায়? 2 4 3 এবং 6 ভাগ যায় কোন পার্টিকুলার সংখ্যা দিয়ে? সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে। সবচেয়ে ক্ষুদ্রতম কি হবে? স্যার 2 হবে। ওটা দিয়ে ভাগ যাবে, একটা বড় সংখ্যা যেটাকে 2 দিয়ে ভাগ করতে পারবো, 4 দিয়ে ভাগ করতে পারবো, 3 দিয়ে ভাগ করতে পারবো, 6 দিয়ে ভাগ করতে পারবো। যেটা 6 দিয়ে ভাগ স্যার 12 হবে। 12 হবে একদম স্যার, ঠিক। হ্যাঁ 12 হবে। তাহলে এই 12 দিয়ে গুণ করে দাও পাওয়ারটাকে, প্রত্যেকটা 12 দিয়ে গুণ করে দাও, ব্যাস অঙ্ক শেষ, তার তো কিছু নেই। তাহলে এলসিএম দিয়ে গুণ করলাম, তার মানে বলতে পারি যেটা 6 দিয়ে ভাগ যায় সেটা তো 2 দিয়ে ভাগ যাবেই, সেটা 3 দিয়েও ভাগ যাবে। তাহলে 6 আর 4 এর লসাগু করলেই কিন্তু আমার হয়ে যায়, 2 আর 3 দরকার পড়ে না, ঠিক আছে। 6 আর 4 এর লসাগু করলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে 6 দুগুণী 12, দেখো 12 কে 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে ভাগ যায়। কেন? কারণ কাটবো। তাহলে এখানে 6 আসলো, এখানে কিউব আসলো, এখানে 4 আসলো, এখানে 2 আসলো। তাহলে 2^6, 2^6 মানে 6টা 2 এর গুণফল কত হবে? 2 × 2 × 2 × 2 × 2 × 2। 6টা 2 এর গুণফল আমার আসবে 64। 3 এর কিউব কত হবে? 27। 4 এর 4^4 কত হবে? 256। 256, চারটে 4 এর গুণফল 4 × 4 × 4 × 4 আর 5 এর স্কয়ার 25। বসিয়ে দাও, বড় কোনটা ছোট কোনটা? সব থেকে বড় এটা, তারপরে এটা, তারপর এটা থার্ড পজিশন, এটা ফোর্থ পজিশন। বলো ক্লিয়ার কিনা? ইম্পর্টেন্ট অঙ্ক, এলসিএম দিয়ে গুণ করা, এলসিএম দিয়ে মাল্টিপ্লাই, পাওয়ারটাকে এলসিএম দিয়ে গুণ করলাম, আর কিছু না, এলসিএম দিয়ে পাওয়ারটাকে মাল্টিপ্লাই করলাম। বলো ক্লিয়ার? এটা ক্লিয়ার আছে? ইয়েস, নেহাল ক্লিয়ার, ব্রতি ক্লিয়ার। লিখে রাখবে এলসিএম দিয়ে রুট থাকলে এরকম এলসিএম দিয়ে গুণ করে দেবো, 1/, করে এলসিএম দিয়ে গুণ করে দেবো, একদম ঠিক। আরেকটা এর ভাইস ভার্সা আরেকটা অঙ্ক পরীক্ষায় এক্সামে থাকে, এটা হচ্ছে এলসিএম দিয়ে গুণ, আর পরেরটা যেটা করবো সেটা হচ্ছে এইচসিএফ দিয়ে ডিভাইড। কিরকম অঙ্ক থাকবে? ওটা রুটের মধ্যে থাকবে না, ওটা পাওয়ারে থাকবে। কিরকম অঙ্ক থাকবে? ওটা থাকবে, ধরো দিয়েছে যে 5^30, 4^, ধরো দিয়েছে 35 সাপোজ, তারপরে ধরো 6^, তোমার এখানে দিয়েছে ধরো 20, আর একটা ধরো দিয়েছে 2^2 না 3 দিলাম 3 ধরো 40। এরকম ভাবে আছে। বলছি এর মধ্যে বড় কোনটা ছোট কোনটা? তোমরা কি করবে, পাওয়ারে দেখো এত বড় বড় সংখ্যা আছে, এত বড় বড় সংখ্যা আছে, তাহলে পাওয়ারে যেটা আছে তার এইচসিএফ বের করবে, গসাগু। তাহলে এখানেও দেখো 30 20 এবং 40 এর গসাগু কত? গসাগু হচ্ছে এমন প্রত্যেকের মধ্যে কি কমন আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি আছে? আমরা দেখতে পাচ্ছি হাইয়েস্ট কমন 30 35 20 আর 40 এর হাইয়েস্ট কমন ফ্যাক্টর 5 আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানেও কিন্তু 0 আছে, এখানেও 0 আছে, এখানেও 0 আছে। যদি 10 আসতো তাহলে কিন্তু অঙ্কটা করতে আমার সুবিধা হতো, কিন্তু আমি এখানে 4^35 দিয়েছি। তাহলে এটা কি কোনো রকম ভাবে এখানে 0 আনা সম্ভব? কি মনে হচ্ছে? 4^35 কে কোনো রকম ভাবে এখানে কি একটা কিছু একটা 0 করা যেতে পারে? কেন পারবো না? আরামসে হবে। তাহলে এইটা দেখো আমরা লিখতে পারি ফার্স্টের সংখ্যাটা কি লিখেছেন? 4^35, তার আগেরটা 5^30, 4^35, 5^30। তাহলে 4^35 কে আমরা কি লিখতে পারি 2a² × 35? 4 কে লিখলাম 2a² × 35। তাহলে দেখো আমার সুবিধা কি হচ্ছে, তাহলে এখানে 6^20 থাক, এখানে 3^40 থাক, তাহলে এখানে লেখা যাচ্ছে 5^30, 2^70, 70। দেখো শূন্য নিয়ে চলে এসেছি আমি, ঠিক আছে, শূন্যটা নিয়ে চলে এসেছি। যদি থাকতো খুব ভালো কথা। স্যার সেকেন্ডের যে সংখ্যাটা সেখানে 4 এর জায়গায় 2 হলো কি করে আরেকবার বলবেন একটু? 4 কে ভেঙেছি 2a²,
4 টু দি পাওয়ার 35, 4 কে ভাঙলে কি হয় 2 ও স্কয়ার আচ্ছা, ঠিক আছে ঠিক আছে আর এখানে ঠিক আছে, বুঝতে পারলাম। 70, ঠিক আছে। তাহলে এখানে 70 করলাম, এখানে 6 টু দি পাওয়ার 20 করলাম, আর এখানে 3 টু দি পাওয়ার 40 করলাম। এবার বলো 30, 70, 20 আর 40 এর গসাগু কত? হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত দেখি? 30, 70 পাওয়ারের গসাগু কত? 20 আর 40 এর? হ্যাঁ বলো প্রতিম। স্যার 10। একদম 10 দিয়ে, তাহলে HCF দিয়ে ডিভাইড করব। HCF দিয়ে LCM দিয়ে গুণ করলাম, এটা HCF দিয়ে ভাগ করব। 10 দিয়ে যদি ভাগ করি 0 0 সব কেটে যাবে তো, সব কেটে গেল। এবার ব্যাস হয়ে গেল। 5 এর কিউব কত? 5 5 25, 125। 2 টু দি পাওয়ার 7 কত হয়? 2 টু দি পাওয়ার 5 32, 6 হচ্ছে 64, 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128, 6 এর স্কয়ার 36, 3 টু দি পাওয়ার 4 কত হবে? 81। সাজিয়ে দাও, সবথেকে বড় এটা, এটা সেকেন্ড পজিশন, এটা থার্ড পজিশন, সরি এটা থার্ড পজিশন, আর এটা ফোর্থ পজিশন। বোঝা গেছে? HCF দিয়ে ভাগ। পাওয়ারে এত বড় বড় সংখ্যা থাকলে পাওয়ারের HCF টা করে ডিভাইড করে দেবে, আর রুট থাকলে LCM দিয়ে গুণ। বোঝা গেছে? HCF দিয়ে ভাগ। এটা ক্লিয়ার? বলো ক্লিয়ার? স্যার আরেকবার দেখান একটু। অমিতা দেখো কি বলছি, আমি বলছি পাওয়ারে যদি এত বড় বড় সংখ্যা থাকে, হ্যাঁ সবারই মোটামুটি ক্লিয়ার। এই পাওয়ারে বড় বড় সংখ্যা তুমি কি করবে, তোমার টার্গেট থাকবে এই পাওয়ারে যেগুলো আছে তাদের গসাগু বের করব, গসাগু বের করে ভাগ করে দেবো পাওয়ারটাকে, তাহলে জিনিসটা আমার ইজি হয়ে যাবে। কিন্তু আমার এখানে 0 ছিল, এখানেও 0, এখানেও 0, তাহলে আমার টার্গেট হলো এই পাওয়ারটা কি 0 কোনোভাবে আনা সম্ভব? আমি দেখলাম এখানে 4 আছে, তাহলে 2 স্কয়ার করে 2 টু দি পাওয়ার 70 আমি করতে পারি। 4 টু দি পাওয়ার 35 মানে যা, 2 টু দি পাওয়ার 70 মানেও একই। আমি এটাকে 0 নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? যদি 5 করতাম, যদি এটার যদি করতাম, এই ক্ষেত্রে 5 হতো, 5 দিয়ে ভাগ করলে এই পাওয়ারটা অনেকটা বড় হতো, যেটা ক্যালকুলেশন করা আমার ডিফিকাল্ট হয়ে যেত। সেই জন্য আমি সহজ করে এটাকে পাওয়ারে একটা 70 নিয়ে চলে এসেছি। তাহলে এবার এই স্টেপ কত? 30, 70, 20 আর 40 এর গসাগু হচ্ছে 10, 10 দিয়ে পাওয়ারটাকে ডিভাইড করেছি। তাহলে 0 0 কেটে গেল, 5 এর কিউব থাকলো, তাহলে 125, 2 টু দি পাওয়ার 7 থাকলো 128, 6 এর স্কয়ার 36, 3 টু দি পাওয়ার 4 81। HCF দিয়ে ভাগ পাওয়ারটাকে। বোঝা গেছে প্রমিতা কি বলতে চাইছি? কোথাও প্রবলেম হচ্ছে? হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, মাথায় রাখবে HCF দিয়ে ডিভাইড, পাওয়ারে বড় থাকলে HCF দিয়ে ভাগ। এবার যত বড় HCF তুমি বের করবে তত তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে, তত তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। নেক্সট, এবার ভ্যালু অফ, ফাইন্ড দ্য ভ্যালু অফ, সরলীকরণ বের করব আমি। এই স্টেপ ডিসেন্ডিং অর্ডার অ্যাসেন্ডিং অর্ডারে যেগুলো করলাম সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলোই পরীক্ষায় বারে বারে আসে। এবার আমি সরলীকরণ বের করছি। ধরো প্রথম অঙ্কটা দিচ্ছি 1 প্লাস হাফ, তারপরে দেওয়া আছে 1 প্লাস 1/3, এরকম ভাবে চলছে সিরিজটা। 1 প্লাস 1/4, 1 প্লাস 1 বাই ধরো 100 সিরিজ। এটা এটা ইকুয়াল টু কত? কোশ্চেন বলছে এটা সিরিজটা দিয়েছে ইকুয়াল টু কত। এখানে ডট 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 মানে কি? মানে হচ্ছে এইভাবেই চলছে, 1 প্লাস 1 2, 1 প্লাস 1 3, 1 প্লাস 1 4, 1 প্লাস 1 5, 1 প্লাস 1 6, 1 প্লাস 1/99, এভাবে লাস্ট পর্যন্ত গেছে। তোমরা যখন এরকম অঙ্ক ফেস করবে, যেটা করবে সেটা হচ্ছে প্রথমটাকে সলভ করবে। আচ্ছা, আমরা আগের দিন বলেছিলাম 1 প্লাস 1 2 মানে কি? 1 প্লাস 1 2 মানে কি? 1 পূর্ণ 1 2 তো নাকি? আমরা লিখতে পারি তো 1 পূর্ণ 1 2 কে লিখতে পারি তো 1 প্লাস 1 বাই হাফ, পারি কি না? 1 পূর্ণ 1 2 কে লেখা যাবে 1 প্লাস 1 বাই হাফ, 1 প্লাস লেখা যাবে। তাহলে এটা আমি যদি যোগ করতে পারো, তুমি যোগ করে করতে পারো, কিন্তু আমরা যদি বলি 1 প্লাস 1 2 মানে 1 পূর্ণ 1 2, 1 পূর্ণ 1 2 মানে 2 1 2 3 2, আমরা লিখতে পারি ডাইরেক্ট, লিখতে পারি 1 প্লাস 1 2 মানে 1 পূর্ণ 1 2, তাহলে 2 1 2 3 2 একবারই লিখলাম। সিমিলারলি এটা 1 প্লাস 1 3 মানে 1 পূর্ণ 1 3, তাহলে কত? 3 1 3 1 4 3 লিখলাম। তুমি যোগ করে করতে পারো, কিন্তু আমি কেন করবো? আমার তো এমনি হয়ে যাচ্ছে মুখে মুখে। এটা 1 প্লাস 1 4 আর করার দরকার নেই, ছেড়ে দাও, এতটাই থাক, আর করার দরকার নেই, দুটোই থাক, লাস্টেরটাই চলে যাও। এটা কত হবে? 1 প্লাস 1 এর 100 মানে কি? 100 কে 100, 101 বাই 100, 101 বাই 100। বলো বুঝতে পারলে কিনা? তুমি যোগ করলে সে একই হতো। 1 প্লাস 1 বাই 100 কি হতো? একই হতো তো। 1 প্লাস 1 বাই 100 কি হতো? এই 100 এইটা পুরোটা কাটছে, পুরোপুরি হাফ না। তাহলে এখানে কি আছে? দুইটা ফাঁকা আছে, ঠিক আছে।
এটা যদি দুই ফাঁকা থাকে, এদিকে যদি নিচটা থাকে, এদিকে ঠিক অপোজিটটা নেব, উপরেরটাকে নেব, উপরেরটাকে নেব। তাহলে অ্যান্সার কত হবে আমার? 101/2 অ্যান্সার শেষ। এটা বা এটা কেন এই চারটা স্যার কি হচ্ছে? আবার এখানে দেখো 1 + 1 = 4, তাহলে 1 × 1 = 4, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু এটা 5 × 4। আবার এটা কাটবে এরকম ভাবে, এর পরেরটা নিশ্চয়ই 6 × 5 হবে, আবার এটা কাটবে এরকম ভাবে, সব কেটে যাবে। এদিকের উপরেরটা থাকলে এদিকে নিচেরটা আসবে, এদিকের উপরেরটা থাকলে এদিকে নিচেরটা আসবে। বুঝাতে পারলাম? ক্লিয়ার? বুঝতে পেরেছো কি বললাম? প্রথম দুটো চেক করো, দেখো লব এবং হরের মধ্যে পুরোটা কাটছে কোনটা। দেখো লবের পার্টটা সম্পূর্ণরূপে কাটছে, তাহলে এর হর ফাঁকা, এর দিকে নিচের থাকলে এদিকের উপরেরটাকে নেব, এদিকের উপরেরটা ফাঁকা থাকলে এদিকের নিচেরটাকে নেব। তাহলে যেহেতু নিচেরটা আছে 2 লিখলাম, এদিকে উপরে 101 ছিল, তার অ্যান্সার 101/2। ক্লিয়ার প্রত্যেকের? বাকিরা সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, এটা আগের দিন করিয়েছিলেন। করেছিলাম আগের দিন? হ্যাঁ স্যার, লাস্টে এই অঙ্কটা হ্যাঁ, স্যার। প্লাস আর মাইনাস করে। আচ্ছা আচ্ছা, প্লাস মাইনাসটা করেছিলাম তাহলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, প্লাস মাইনাস দুটোই হয়ে গেছে, ভেরি গুড। তাহলে ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা করেছি নাকি আমাকে একটু রিমাইন্ড করবে? ঠিক আছে, তো এটা তাহলে বুঝতে পেরে গেছো প্রত্যেকে। এইটা দেখো, এটা করেছি 1/1 × 2, এটা করেছি প্লাস 1/2 × 3 হয়েছিল এটা? না স্যার, এটা হয়নি। আচ্ছা, 1/1 × 2 প্লাস 1/2 × 3 প্লাস 1/3 × 4 এই সিস্টেমে যাচ্ছে। যাচ্ছে কতদূর? লাস্ট পর্যন্ত 19 × 20 পর্যন্ত যাচ্ছে, বা যা খুশি 99 × 100 পর্যন্ত করো, কোনো প্রবলেম নেই। 99 × 100 পর্যন্ত করো। বলছে এটা ইকুয়াল টু কত হবে? এটা সিম্পলিফিকেশন করতে দিয়েছে, এটা ইকুয়াল টু কোশ্চেন কত হবে? কি করবে দেখো, এখানে কি কি আছে দেখো। দেখো নিচের দুটোর বিয়োগফল উপরের সাথে ম্যাচ করে যাচ্ছে। 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, আবার 100 থেকে 99 বাদ দিলে 1 হয়। এটা সিরিজ চলছে। কি করবে তোমরা? এই ফার্স্টের পার্টটা 1/1, তাহলে 1, আর এই দিকের লাস্টের পার্টটা জাস্ট বিয়োগ করে দাও, যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে 100 মাইনাস 1, তাহলে অ্যান্সার হবে 99/100। কি করলাম? নিচের দুটোর গ্যাপিং এর ডিফারেন্সটা 1, উপরেও 1 আছে, নিচের ডিফারেন্স 1, উপরেও 1 আছে, নিচের ডিফারেন্স 1, উপরেও 1 আছে। কি করলাম? ফার্স্টের পার্টটা 1/1 মানে 1, আর লাস্টের পার্টটা 1/100, এই দুটোকে জাস্ট মাইনাস করে দাও, যেটা হবে সেটাই অ্যান্সার। বলো কিছু কোশ্চেন আছে কিনা? আর কিছু করার দরকারই নেই। বুঝতে পারলাম কি বললাম? বুঝতে স্যার, পারলাম? একবার বলবেন? দেখো যেটা বলছি সেটা হচ্ছে, এখানে 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, মানে নিচের দুটোর গ্যাপিং উপরের সাথে কমপ্লিটলি ম্যাচ করে যাচ্ছে। নিচের দুটোর গ্যাপিং উপরের সাথে কমপ্লিটলি ম্যাচ করে যাচ্ছে। তুমি যেটা করবে সেটা হচ্ছে এই ফার্স্টের পার্টটা মানে 1/1, তার মানে 1ই থাকলো পরে, আর এইদিকে একদম লাস্টেরটাই চলে যাবে 1/100, তাহলে 1 এর 100, এই দুটোকে কমপ্লিটলি বিয়োগ করে দেবে, মাইনাস করবে, তাহলে অ্যান্সার হবে 99/100। এটাই আমার অ্যান্সার। বলো কোথাও কোনো কোশ্চেন থাকলে অ্যারাইজ কর। এটা কি বুঝতে পেরেছো? এরকম টাইপের বাকি যে অঙ্কগুলো আমি করে যাচ্ছি। হ্যাঁ বলো। হ্যালো স্যার। স্যার হ্যাঁ, এটা বলো। প্লাস ছিল তো, এটা মানে মাইনাস কেন হলো? মাইনাস Second line কেন এ। হচ্ছে? মাইনাস কেন হচ্ছে বোঝাতে গেলে আমাকে একটু ডিটেলসে আসতে হবে। চলো দেখিয়ে দিচ্ছি একটু ডিটেলসে। মাথায় রাখবে, লজিক আমরা এইভাবে ফলো করবো এক্সাম হলে, কিন্তু কেন হচ্ছে সেটা একটু চেক করা যায়। কেন হচ্ছে? অ্যান্সার তো 99/100 আমি বলে দিয়েছি, কিন্তু কেন হচ্ছে দেখে নাও। দেখো এই 1টাকে আমরা লিখতে পারি 2 - 1/1 × 2 প্লাস এই 1টাকে লিখতে পারি আমরা 3 - 2/2 × 3 প্লাস এই 1টাকে লিখতে পারি 4 - 3/3 × 4 প্লাস এখানে লিখতে পারি 1টাকে 100 - 99/99 × 100 লিখতে পারি আমরা। ভাবতেই পারছো, এই 1টাকে এই দুটোর বিয়োগফল লিখতে পারি, এই 1টাকে এই দুটোর বিয়োগফল লিখতে পারি, এই 1টাকে এই দুটোর বিয়োগফল লিখতে পারি। তাহলে যদি আমরা ভেঙে নিই জিনিসটাকে, তাহলে আমরা লিখতে পারি কি 2/1 × 2 মাইনাস 1/1 × 2, এটাকে লেখা যাবে এটা বাই এটা মাইনাস এটা বাই এটা, লিখতে পারি তো। a - b/c মানে লিখতে পারি তো a/c মাইনাস b/c লিখতে পারি তো। সেম ভাবে ভাঙছি, তাহলে এখানেও কি হবে 3/2 × 3 মাইনাস 2/2 × 3, এরকম ভাবে চলতে থাকবে। আর লাস্টেরটা কি হবে আচ্ছা, বুঝে গেছি। 100/99 × 100 মাইনাস 99/99 × 100। এইভাবে যদি ভেঙে নিই, তাহলে 2 2 কাটছে, এখানে 1 পড়ে থাকছে, মাইনাস এটা 1 এর 2 আসছে,
প্লাস 3 কাটছে প্লাস 1-2 আসছে মাইনাস 2 কাটছে মাইনাস 1-3 আসছে। এইভাবে লাস্টেরটা দেখো, একদম লাস্টেরটা 99 -1/100 আসছে। দেখো মাঝখানে সব কেটে বেরিয়ে যাবে। এখানে -1-100 আছে, এখানে 1 আছে, তাহলে অ্যান্সার 1 - 1/100। এটাই আমি বলেছিলাম, লাস্ট লাইনে লিখে দিয়েছিলাম। বলো ক্লিয়ার কিনা? 1 - 1/100, বাকি মাঝখানে যা আছে সব কেটে বেরিয়ে যাবে। ক্লিয়ার নেহাল? ইয়েস। সেই জন্য কি করব, এই ফার্স্টের পার্টটা আর এই লাস্টের পার্টটা জাস্ট বিয়োগ করে দেবো, যেটা হবে সেটাই আমার অ্যান্সার। এর প্রথম পার্টটা এর লাস্টের পার্টটা মাইনাস করে দেবো, যেটাই হবে সেটাই অ্যান্সার। কিন্তু স্যার উপরে যদি এখানে যদি গ্যাপিং 1 না থাকতো তাহলে কি হতো? চলো তাহলে তো আলাদা হতো, তাহলে কি করতাম সেটা দেখা যায়। তাহলে এটা কি করলাম, এটা করলাম 1/1 - 1/100, তার মানে হচ্ছে 99/100, এটা অ্যান্সার ভ্যালু। এবার যদি আমার গ্যাপিং এরকম থাকতো 1/1 × 3 প্লাস 1/3 × 5 প্লাস 1/5 × 7, এইভাবে লাস্টে 1/99 × 101 এরকম যদি থাকতো তাহলে কি হতো? দেখো তাহলে কি হচ্ছে ব্যাপারটা, একই অঙ্ক, সেম প্রসেস, সেম ভাবে অ্যাপ্লাই করব, শুধু একটু পার্থক্য আছে। এর গ্যাপিং হচ্ছে 2, কিন্তু স্যার ফার্স্টের নাম্বারটা কি লিখেছেন? কোনটা বলো? 99 × 101, একদম ফার্স্টের নাম্বারটা। 1 × 3, 1/1 × 3 প্লাস 1/3 × 5 প্লাস 1/5 × 7, এইভাবে যাচ্ছে, 2 এর গ্যাপিং এ যাচ্ছে। ঠিক আছে, 2 এর গ্যাপিং এ যাচ্ছে। তখন কি করব? তাহলে তখন যেটা করবে তোমরা সেটা হচ্ছে, নিচে তো 2 এর গ্যাপিং উপরে আছে 1, নিচে 2 এর গ্যাপিং উপরে আছে 1, নিচে 2 এর গ্যাপিং উপরে আছে 1, এখানেও 2 এর গ্যাপিং উপরে আছে 1, 1-এর 2 একটা বাইরে আনবে, 1-এর 2 একটা বাইরে আনবে। এবার আর কিছু না, আবার একই প্রসেস, 1/1 মানে 1, আর লাস্টে 1/101 মাইনাস করে দাও, যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হবে? 2, 1-এর 2, এখানে 101, উপরে 101 - 1 মানে 100, তাহলে অ্যান্সার হবে 50/101। বলো বোঝা গেছে কিনা? গ্যাপিং 2 এর ছিল, উপরে 1 ছিল, 1-এর 2 কে বাইরে আনলাম, আগের প্রসেস যা ছিল 1/1 মানে 1, 1/101 মানে 1/101 বিয়োগ করে দিলাম, যা ছিল সেম, শুধু এই ডিফারেন্সটাকে বাইরে নিয়ে এসেছি। বলো বোঝা গেছে? যদি 3 এর গ্যাপিং থাকতো প্রত্যেকটাই, তাহলে 1-এর 3 বাইরে আসতো। যদি 4 এর গ্যাপিং থাকতো 1-এর 4 বাইরে আসতো। বোঝা গেছে? বলো ক্লিয়ার কিনা? নেহাল ক্লিয়ার? ব্রতি ক্লিয়ার? শর্মিলা ক্লিয়ার? ভেরি গুড, প্রত্যেকে ক্লিয়ার। যদি কারুর কোথাও সমস্যা থাকে জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক প্রচুরবার এসছে এক্সামে অনেকবার এসছে, কারুর কোথাও সমস্যা থাকলে জিজ্ঞাসা করে নেবে। আর ছট করে লেফট হবে জয়েন করবে, যদি এরকম অসুবিধা হয় নেটের আমাকে বলবে, নাহলে আমি বুঝতে পারবো না। ক্লিয়ার এটা? তাহলে আমি এটা বুঝতে পারি। এখান থেকে আর কি কি ধরনের অঙ্ক দিতে পারেন, তো একটা এক্সামে দিয়েছিল, আমি দেখাচ্ছি তোমাদের, এইটা শিখিয়ে দিলাম আমরা। এবার কিন্তু অঙ্ক এক্সামে যেটা দিয়েছিল সেটাই করবো, ঠিক আছে? চলো এটা মুছে দিচ্ছি। এগুলো দিয়েছে এক্সামে, কিন্তু একবার দিয়েছিল যেটা, সেটা দিয়েছিল তোমাকে এরকম ভাবে, যে কোশ্চেনটা ছিল 1-এর 2 প্লাস 1-এর 2 প্লাস 1-এর 6 প্লাস 1-এর 12 প্লাস 1-এর 20 প্লাস এরকম ভাবে 1-এর 90 দিয়েছিল, ইকুয়াল টু কোশ্চেন মার্ক। কত বলছে? কত হবে বলতে পারবে কেউ? বলতে পারবে কেউ কত হবে? 1-এর 2 প্লাস 1-এর 6 প্লাস 1-এর 12 প্লাস 1-এর 20, এটা এসেছিল তোমাদের একটা গ্রুপ ডি একটা এক্সাম ছিল, সেই পরীক্ষায় এসেছিল 2016 না 17-তে। আবার কিন্তু গ্রুপ ডির পরীক্ষা খুব রিসেন্ট বেরাচ্ছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি, স্টেট গভর্নমেন্টের। স্যার নিচে যে 6, 12 এগুলো কি মানে ভেঙে নিতে হবে, যেমন 3 দুগুণে 6, তারপরে 3 4 12 এরকম ভাবে? একেবারেই তাই, একেবারে ওই অঙ্কটাই তো দিয়েছে, ওই অঙ্কটাই তো দিয়েছে তোমাকে, ওরা গুণটা করে দিয়েছে, একই ব্যাপার তো, সেম অঙ্কই তো দিয়েছে, এই অঙ্কটাই তো আমি করালাম। ওরা এই অঙ্কটাকে দিয়েছে, জাস্ট গুণটা করে দিয়েছে, এখানে দিয়েছে 9 × 10, তাহলে কি হবে আনসার? তাহলে 1/1 মানে 1, এখানে 1/10, জাস্ট মাইনাস করো, তাহলে আনসার হবে 10, তো 10 - 1 9/10, 9/10 আনসার। ক্লিয়ার? এটাই তো দিয়েছে ওরা একদম। রাতুল ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার? হ্যাঁ, মানোয়ার ক্লিয়ার?
মৌসুমী, ব্রতী প্রত্যেকে ক্লিয়ার আছে? ওকে, ভেরি গুড। চলো নেক্সট অঙ্কে চলে যাব। একই ধরনের আবার একটা অঙ্ক করব। এসা, এসা নেটের প্রবলেম হচ্ছে নাকি? এসা নেটের সমস্যা হচ্ছে নাকি? স্যার এই অঙ্কটা বুঝতেই পারলাম না আমি, বুঝতে পারোনি? অঙ্কটার সময় ছিলাম না। নেটের সমস্যা হচ্ছে? হ্যাঁ মাঝে চলছিল না কিছু। আচ্ছা, অঙ্কটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। অঙ্কটা ছিল 1-2 প্লাস 1-6 প্লাস 1-12 প্লাস 1-20, এরকম ভাবে ছিল 1-90 পর্যন্ত। তাহলে অ্যাকচুয়াল আমি যে অঙ্কটা করেছি না, সেম অঙ্ক এটা। কি করেছে ওটা? গুণটা করে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা মানে তো 1/2 প্লাস 1/2 × 3 প্লাস 1/3 × 4, এইটাই তো অঙ্কটা। এইভাবে লাস্টে কত হচ্ছে? 1/9 × 10 আছে। ওই অঙ্কটা এইভাবে গুণ আকারে দিয়েছে। কোশ্চেন স্টুডেন্টরা দেখে অনেক সময় বুঝতে পারি না, অঙ্কটা সলভ করতে পারিনি। আবার তো একই হবে, 1/1 মানে 1, এখানে 1/10, তাহলে এটা বিয়োগ করবো, আমরা অ্যান্সার হবে 9/10। ক্লিয়ার? আগে যেটা করলাম সেটাই গুণ আকারে দিয়েছে, প্যাটার্নটা একটু চেঞ্জ করে দিয়েছে, সেই জন্য প্রবলেমটা হয়ে গেছে। চলো নেক্সট। নেক্সট হচ্ছে দেখো 1/1 প্লাস √2 প্লাস, আচ্ছা √2 প্লাস 1, ঠিক আছে, √2 প্লাস 1 প্লাস √3 প্লাস √2 প্লাস √4 প্লাস √3, এরকম ভাবে যাচ্ছে, ঠিক আছে। প্লাস ডট 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 করে এখানে দিচ্ছে 1/10 প্লাস √99। তাহলে প্রত্যেকের মধ্যে কি সিমিলারিটি আছে চেক করো। দেখো নিচের দুটোর গ্যাপিং কিন্তু 1, উপরে নিচের দুটোর গ্যাপিং হচ্ছে 1, নিচের দুটোর গ্যাপিং হচ্ছে 1, এখানেও কিন্তু নিচের দুটোর গ্যাপিং 1। ওরা কি করেছে? ওরা √100 না লিখে, √100 না লিখে, 100টাকে না লিখে ওরা কি করেছে? ওরা যেটা বলছে 10 করে দিচ্ছে। কারণ আমরা জানি প্রত্যেকে যে √100 মানে 10, সেটা √100 না লিখে 10 লিখে দিয়েছে, ঠিক আছে। কিন্তু গ্যাপিং কিন্তু √100 মাইনাস √99 মানে 1ই হতো। তাহলে এইরকম অঙ্ক থাকলে কি করবে? কিচ্ছু করার দরকার নেই। নিচের দুটো ডিফারেন্স উপরের সাথে ম্যাচ করে যাচ্ছে প্রত্যেক ক্ষেত্রে। সব থেকে বড় কোনটা? এখানে সব থেকে বড় 10, আর সব থেকে ছোট কোনটা? 1। তাহলে সব থেকে বড় আর সব থেকে ছোটটা জাস্ট মাইনাস করবে, যেটা হবে সেটাই আমার অ্যান্সার। ক্লিয়ার? যখন 1/, এরকম থাকবে, কেন হচ্ছে বলে দিচ্ছি আমি। যখন 1/, করে রুটের মধ্যে এরকম থাকবে, সব থেকে বড় টার্ম হচ্ছে 10 আর সব থেকে ছোট টার্ম হচ্ছে 1, এই দুটো মাইনাস করে দেবে, যেটা হবে সেটাই আমার অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 9 অ্যান্সার। বলো ক্লিয়ার? বুঝতে পারলে কেন হচ্ছে? কোশ্চেন হচ্ছে কেন হচ্ছে। হচ্ছে এই কারণেই, কারণ যদি আমাদের এই পার্টিকুলার জায়গাটা আমি একটু ফলো করি, ধরো 1/√2 প্লাস 1, এটা যখন আমার থাকে, আমরা এক্সামে করেছি, আমরা ক্লাস 10 এর অঙ্কে করেছি, আমরা দ্বিঘাত করণীয় অঙ্ক করেছি, যদি থাকে 1/, নিচে রুট থাকে, তাহলে নিচে রুট তোলার জন্য আমরা কি করতে হয়? আমাদের করণীয় নিরসন করতে হয়, মানে অপোজিট সাইন দিয়ে উপর নিচে গুণ করতে হয়, তাই না? তাহলে আমরা এইভাবে করতাম তো, যে √2 প্লাস 1 √2 মাইনাস 1 দিয়ে উপর নিচে গুণ করবো, √2 মাইনাস 1 দিয়ে উপর নিচে গুণ করবো, তাহলে আমাদের করণীয়টা তুলবে। তাহলে উপরে কি হয়? উপরে √2 মাইনাস 1 থাকে, আর নিচে a প্লাস b, a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে √2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে অ্যাকচুয়ালি √2 মাইনাস 1, √2 স্কয়ার মানে 2 মাইনাস 1 স্কয়ার 1, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু √2 মাইনাস 1 হয়। তার মানে একটা জিনিস দেখতে পাচ্ছি, 1/, এখানে যদি √2 প্লাস 1 থাকে, সেটা অ্যাকচুয়াল মানে কিন্তু √2 মাইনাস 1, তাই না? তাহলে 1/√2 প্লাস 1 থাকলে এটা মানে √2 মাইনাস 1 আমরা লিখতে পারছি। তাহলে এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারছি। যদি আমাদের তাদের মধ্যে ডিফারেন্সের একের গ্যাপিং থাকে, তাহলে প্লাসটা উপরে থাকলে মাইনাস করবে, এখানে যদি মাইনাস থাকতো এখানে প্লাস হয়ে যেত, ঠিক আছে? তাহলে তোমরা নিজেরাই দেখো এবার বসিয়ে। স্যার 10টা যদি রুটে থাকতো, মানে √100 থাকতো, তখন একই তো ব্যাপার। √100 মানেও তাই, √10 মানেও তাই, শুধু 10 মানেও তাই। √100 মানে তো 10, একই তো ব্যাপার, কোনো প্রবলেম নেই। করণীয় নিরসন করো, সে একই গ্যাপিং থাকবে। বোঝা গেছে? না তখন কিভাবে করবো? যে 100টাকে 10 ধরে নিতে হবে? হ্যাঁ, √100 মাইনাস 1 করবো, √100 মানে 10 লিখবো, 10 মাইনাস 1 9ই হবে অ্যান্সার। ঠিক আছে, একই তো ব্যাপার। তাহলে এইটার জায়গায় আমরা লিখতে পাচ্ছি তাহলে √2 মাইনাস 1 প্লাস এটার জায়গায়, তাহলে এখানেও তো একের গ্যাপিং, তাহলে এটাও অ্যাকচুয়ালি √3 মাইনাস √2, তাহলে এটার জায়গাও কিন্তু একের গ্যাপিং, তাহলে √4 মাইনাস √3, এরকম ভাবে সিস্টেমটা চলছে। লাস্টে যাচ্ছে 10 মাইনাস √99, এরকম ভাবে চলছে। তাহলে কাটছে, দেখো এই দেখো √2 কাটছে, √3 কাটছে, √4 কাটবে, সব কেটে বেরিয়ে যাবে। এখানে 10 পড়ে থাকবে, এখানে -1 পড়ে থাকবে।
10 মাইনাস 1 আমার অ্যান্সার হবে 9, সেটা আমি ডাইরেক্ট লিখেছি 10 মাইনাস 1 9 অ্যান্সার। বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার কি? একদম। মৌসুমী, মিতা, ঈশিতা প্রত্যেকে ক্লিয়ার, ভেরি গুড। চলো শর্মিলা, সায়ন প্রত্যেকে ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আমরা বুঝতে পারলাম কত সহজে অঙ্কগুলো সলভ করতে পারছি। এবার যদি একই রকম ভাবে ডিফারেন্স যদি আমাদের 2 এর থাকে তাহলে কি করব? ধরো এরকম ভাবে আছে, ওয়ান বাই রুট 3 প্লাস 1 প্লাস 1 বাই রুট 5 প্লাস রুট 3 প্লাস 1 বাই রুট 7 প্লাস রুট 5, এরকম ভাবে প্লাস 1 বাই রুট 169 প্লাস রুট 167। বলো অ্যান্সার কত হবে? দেখি কে বলতে পারো। স্যার একদম ফার্স্টের সংখ্যাটা কি লিখেছেন? রুট হ্যাঁ ফার্স্টের সংখ্যা প্লাস 1 প্লাস 1 বাই রুট 5 প্লাস রুট 3 প্লাস 1 বাই রুট 7 প্লাস রুট 5, এরকম ভাবে আছে প্রত্যেকটা। তাহলে কি হবে? স্যার এটার ক্ষেত্রে কি ওই আগেরটার মতো মানে যেটা ডিফারেন্স আছে সেটাকে বের করে আগে লিখতে হবে, তারপরে 1 ভেরি গুড। বলো কি হবে, কত অ্যান্সার হবে? ঠিক বলেছো, একদম একদম ঠিক বলেছো। পরেরটা অ্যান্সারটা বলো। 12 হবে স্যার 13 মাইনাস 1, হ্যাঁ 13 মাইনাস 1 আর তাহলে দুই যেটি আছে তাহলে বাইরে 1 এর 2 রুট 169 মাইনাস 1, তাহলে 1 এর 2 13 মাইনাস 1 1 এর 2 ইনটু 12, তাহলে অ্যান্সার কত হবে? 6 ভেরি গুড, 6 হবে। একই ভাবে 2 এর গ্যাপিং আছে, বাইরে 1 এর 2 আনলাম, 2 এর গ্যাপিং বাইরে 1 এর 2, সবচেয়ে বড় আর সবচেয়ে ছোটটা মাইনাস করছি, ঠিক আছে তো? এবার যদি এখানেও যদি 2 থাকতো তাহলে কি হতো? কেউ একটা বলবে। এটা তো 6 হলো, ঠিক আছে, এখানে যদি 2 থাকতো তাহলে কি হতো? ওখানে যদি 2 থাকতো তাহলে কি হতো? তাহলে 2 বার করে নেওয়া হতো না, তাহলে আমার 1 এর 2 যেমন 2 এর গ্যাপিং আমার 1 এর 2 নিয়ে আসলাম, কিন্তু উপরে তারা তো একই হতো, তারা তো কিছু গুণ করতে হতো না। কমন করে যেত, তাহলে এই 2 কেটে যেত, তাহলে আমার 13 মাইনাস 1 12 অ্যান্সার হতো, তাই তো নাকি? বুঝতে পারলাম? সবারই মাথায় 2 থাকলে 2টা কমন নিতাম, এখানে 2 এর গ্যাপিং 1 এর 2 নিলাম, এখানে সবারই মাথায় 2 গেছে তাহলে 2 গ্যাপ কমন নিতাম, তাহলে 2 কেটে যেত, তাহলে আবার এটা মাইনাস এটাই অ্যান্সার হয়ে যেত। বলো বুঝতে পারলে? বলো ব্রতি ক্লিয়ার, অনেস ক্লিয়ার? আচ্ছা শর্মিলা, এশা প্রত্যেকে ক্লিয়ার আছে, ভেরি গুড। মৌসুমী, রাতুল ভেরি গুড, প্রত্যেকে ক্লিয়ার আছে। তাহলে এটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার। চলো নেক্সট নেক্সট, এটা একটা প্যাটার্ন গেল, ঠিক আছে, প্রত্যেকটা একটা প্যাটার্নে যাচ্ছে। দীপারও ক্লিয়ার আছে। চলো তোমরা যত তাড়াতাড়ি এগাতে পারবে আমি তত তাড়াতাড়ি তোমাদের নিয়ে চলে যাবো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের ফার্স্ট যদি এগাতে পারো খুব ভালো। 42, এবার রুটের মধ্যে কিছু অঙ্ক দেখেছো যারা কম্পিটিটিভ পরীক্ষা যদি কোনোদিন দিয়ে থাকো, এরকম অঙ্ক প্রত্যেকে দেখে থাকবে, ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, ডট ডট ডট। 3টে অঙ্ক একবারে দেখছি আমি, কারণ একই টাইপের অঙ্ক। যদি এটা প্লাসে থাকে ইনফিনিটি বলে অসীম পর্যন্ত যাচ্ছে, এইভাবে কন্টিনিউয়াস অসীম পর্যন্ত যাচ্ছে। বা 3 নম্বর অঙ্ক দেওয়া হচ্ছে রুট 42 মাইনাস রুট 42 মাইনাস রুট 42, এরকম ভাবে ইনফিনিটি। তাহলে অ্যান্সার কি হবে? মাথায় রাখবে, যখন আমার এটা গুণের আকারে আছে, মাঝখানে কি আছে? কিছু নেই, মানে গুণ আকার আছে, রুট 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 করে কত যাচ্ছে? ইনফিনিটি পর্যন্ত। চোখ বন্ধ করে যেটা আছে সেটা বসিয়ে দেবে, সেটাই আমার অ্যান্সার। তাহলে এখানে 42 আছে, তাহলে 42 আমার অ্যান্সার। ওকে, যদি 42 থাকে 42 অ্যান্সার, যদি 15 থাকে 15 অ্যান্সার, যদি 60 থাকে 60 অ্যান্সার। যেটা থাকবে গুণের আকারে থাকলে, মাঝখানে কি আছে? গুণ আছে, যেটা থাকবে সেটাই অ্যান্সার। কিন্তু প্লাসের ক্ষেত্রে কি হবে? দেখো এই 42 কে যদি আমরা ভাঙি, এই 42 কে যদি আমরা ভাঙি, এটা দুটো পরপর সংখ্যার গুণ, দুটো কনজিকিউটিভ নাম্বারের গুণ। টার্মটা মাথায় রাখবে, বারবার কাজে লাগবে। কনজিকিউটিভ নাম্বার, পরপর সংখ্যা। কিরকম? 6 7 তে 42, 6 এবং 7 পরপর দুটি সংখ্যা, গুণফল। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে যখন প্লাস থাকবে, যদি সেই সংখ্যা দুটো পরপর সংখ্যার গুণফল হয়ে থাকে, তাহলে প্লাসের ক্ষেত্রে বড়টা হবে আমার অ্যান্সার, তাহলে 7 হবে অ্যান্সার।
আর মাইনাসের ক্ষেত্রে কি হবে? মাইনাসের ক্ষেত্রে যেটা ছোট আছে সেটা হবে অ্যান্সার, তাহলে 6 হবে অ্যান্সার। বলে এটা বুঝতে পারলে কিনা? কি কি বললাম? গুণের ক্ষেত্রে যেটা থাকবে সেটা অ্যান্সার হবে। যদি এই সংখ্যাটা দুটি পরপর সংখ্যার গুণফল হয়ে থাকে, 42 হতে পারে, 56 হতে পারে, 7-8 56, 72 হতে পারে, 8-9 72, দুটি পরপর সংখ্যার গুণফল হয়ে থাকে, প্লাসের ক্ষেত্রে বড়টা অ্যান্সার আর মাইনাসের ক্ষেত্রে ছোটটা অ্যান্সার। ক্লিয়ার? ইয়েস শর্মিলা, ক্লিয়ার? যেটা বলছি একটু বুঝে গেলেও লিখে নেবে চট করে। ব্রতির ক্লিয়ার? ঠিক আছে, 56 হতে পারে, 72 হতে পারে, 30 হতে পারে, 5 6 30 4 6 24, কাছে তো বিকাম। স্যার হ্যাঁ বল। যদি √2 দিয়ে এরকম থাকে তাহলে 2 × 1 এটা তো পরপর সংখ্যা 2 হতে পারে কি এরকম? এটা 2 বলছো? হ্যাঁ 42 এর জায়গায় 2 থাকে। 2 হবে, তার মানে প্লাসের ক্ষেত্রে 2 হবে আর মাইনাসের ক্ষেত্রে 1 হবে, হবে তো? পরপর দুটি সংখ্যার গুণফল হলেই হবে, 1 আর 2 তো পরপর সংখ্যা, অসুবিধা নেই। আচ্ছা যদি পরপর সংখ্যা না থাকে তখন পরপর সংখ্যা যদি না হয় গুণফলটা তাহলে কি হবে সেটা বলে দিচ্ছি, সেটা পরে বলছি। আমি পরপর সংখ্যার গুণফল আকারে বললাম আমি, ঠিক আছে? যদি না হয় তখন কি করব সেটা পরে বলছি, আগে পরপর সংখ্যা যেটা থাকে সেটাই নরমালি পরীক্ষায় আসে, সেটা আমি বলে দিলাম। পরপর না থাকলে কি হবে সেটা বলে দিচ্ছি, কিন্তু মেইনলি পরপরই থাকে। নরমাল যে সাধারণ পরীক্ষাগুলো মানে যে মোটামুটি যেগুলো মোটামুটি স্ট্যান্ডার্ডের পরীক্ষা, ধরো এমটিএস মোটামুটি মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, এখানে এইগুলোই থাকবে, ঠিক আছে? এবার যদি না থাকে, বাই চান্স যদি যাই, তাহলে আমি বলে দিচ্ছি। এটা বোঝা গেল, প্লাসের ক্ষেত্রে বড়টা হবে, মাইনাসের ক্ষেত্রে ছোটটা হবে। এবার এখান থেকে আর একটা জিনিস একটু দেখিয়ে দিই। এই গুণের ক্ষেত্রে এটা তো ইনফিনিটি পর্যন্ত ছিল, সেই জন্য 42 গেছে। যদি সংখ্যাটা ইনফিনিটি পর্যন্ত না থাকতো, যদি এটা 3টে ঘরই থাকতো, যদি 3টে ঘরই থাকতো আর নেই ইকুয়াল টু কত, তখন আমার কি হতো? তখন তো আমার 42 কখনোই সম্ভব নয়, কারণ ওটা 3টে পর্যন্ত গেছে, ইনফিনিটি পর্যন্ত যায়নি। তখন কি করতাম? ডিটেইলসে কি করতাম? ফর্মুলা ধরে কি করতাম? ডিটেইলসে যেটা করতাম, এই 42 এর উপরে একটাই রুট আছে, তাহলে লিখতাম 42 টু দি পাওয়ার হাফ। এই 42 এর উপরে দুটো রুট আছে, তাহলে লিখতাম 42 টু দি পাওয়ার, কি লিখতাম? দুটো রুট, 1 এর 2 1 এর 2 1 এর 4। আর এই 42 এর উপরে 3টে রুট আছে, তাহলে লিখতাম 42 টু দি পাওয়ার 1 এর 2 ইনটু 1 এর 2 ইনটু 1 এর 2 মানে 1 এর 8 হলো। তাহলে পাওয়ার কি হয়ে যায়? পাওয়ারটা কি হয়ে যায়? বেস সেম থাকলে সূচক কি বলে? পাওয়ারটা যোগ হয়ে যায়। হ্যাঁ, 1 এর 2 প্লাস 1 এর 4 প্লাস 1 এর 8, তাহলে आंसर কি হতো? 42 টু দি পাওয়ার 8 এলসিএম আসতো, তাহলে 4 প্লাস 2 প্লাস 1, তাহলে 42 টু দি পাওয়ার হতো 7/8, ঠিক আছে? 42 টু দি পাওয়ার 7/8। কিন্তু যদি তুমি এটা ফর্মুলা ধরে করতে, তাহলে ফর্মুলা তুমি ধরে বসাতেই পারো, সেটা হচ্ছে 42 টু দি পাওয়ার, এখানে লিখবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n। n হচ্ছে নাম্বার অফ রুট, নাম্বার অফ রুট কটা আছে? একটা দুটো তিনটে আছে, তাহলে n এর মান এখানে 3 হবে। n হচ্ছে নাম্বার অফ রুট, ঠিক আছে? তাহলে 42 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n মানে 2 এর কিউব মাইনাস 1 বাই 2 এর কিউব, তাহলে 42 টু দি পাওয়ার 8 মাইনাস 1 মানে 7/8। এটাও করা যেতে পারে, এটা ফর্মুলা ধরে আমরা সলভ করতে পারি। বলো ক্লিয়ার আছে কিনা? ক্লিয়ার কিনা বলো। এটা বোঝা গেছে? যদি ইনফিনিটি পর্যন্ত থাকে তাহলে 42 आंसर, ইনফিনিটি পর্যন্ত না থাকলে তাহলে আমাকে এইভাবে করতে পারি, আমরা এই ফর্মুলা ধরে করে ফেলতে পারি। ওকে, বেসা ক্লিয়ার? চন্দ্রিমা ক্লিয়ার আছো? ব্রতি, অনিশ, ভেরি গুড, সবাই মোটামুটি। রাতুল, দীপা, ওকে। স্যার হ্যাঁ বলো। স্যার একবার একটু বলবেন, আমি ঠিক বুঝতে পারলাম না। কোনটা বলো? এইটা? হ্যাঁ এটা এখানে 42 করে একটা রুট, মানে কি লিখতে পারি? 1 এর 2 লিখতে পারি তো? হ্যাঁ। আচ্ছা, এই 42 এর উপরে দুটো রুট, তাহলে 1 এর 2 ইনটু 1 এর 2 মানে 1 এর 4। এই 42 এর উপর তিনটে রুট, তাহলে 1 এর 2 ইনটু 1 এর 2 ইনটু 1 এর 2 মানে 1 এর 8। অ্যাকচুয়ালি এই যে রুট, এই রুটটা কি বোঝায়? রুটটা মানে এখানে একটা 2 থাকে, তাই না? কিছু নেই মানে 2 থাকে তো, কারণ ধরো আমার এখানে 25 আছে, আমরা কি বসাই? 5 বসাই। কি করে বসাই? এখানে 2 আছে বলে বসাতে পারি। কেন হচ্ছে দেখে নাও, যদি কোনো কনফিউশন থাকে। 25 টু দি পাওয়ার অ্যাকচুয়ালি এখানে একটা রুট মানে 1 এর 2 এটা, তার মানে এখানে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার স্কয়ার ইনটু হাফ। এই 2 2 কেটে আমরা 5 লিখি, এটাই তো ব্যাপার, এই জন্যই তো আমরা 5 লিখতে পারি। এখানে অ্যাকচুয়ালি 2টা উজ্জ থাকে, উজ্জ থাকে, ঠিক আছে? তাহলে এই 42 এর উপরে একটা রুট আছে মানে 1 এর 2,
এই 42-এর উপরে দুটো রুট, 1 এর 2 1 এর 2 মানে 1 এর 4, এই 42-এর উপর তিনটে রুট, 1 এর 2 1 এর 2 1 এর 2 মানে 1 এর 8। তাহলে এবার আমরা সূচকের ফর্মুলায় জানি যে বেসটা যদি আমার সেম থাকে পাওয়ারটা কি হয়ে যায়, পাওয়ারটা যোগ হয়ে যায়। তাহলে বেস সেম রেখে দিই, 1 এর 2 প্লাস 1 এর 4 প্লাস 1 এর 8 যোগ করে দিয়েছি। তাহলে 8 লসাগু, 2 দিয়ে 4 দুগুণে 8 4 4 দিয়ে 4 দুগুণে 8 2 8 এর 4, তাহলে 42 টু দি পাওয়ার 7 এর 8। এটা বলেছি, ডিটেইলসে বলেছি। আর ফর্মুলা যদি ধরো তাহলে বললাম 42 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n। n হচ্ছে নাম্বার অফ রুট, কটা রুট আছে, একটা দুটো তিনটে, n এর জায়গায় 3 বসিয়ে দাও, দিয়ে সলভ করো। 2 এর কিউব মাইনাস 1 মানে 8 মাইনাস 1 7, আর নিচে 8 আছে, তাহলে 42 টু দি পাওয়ার 7 বাই 8। বলো কোথায় প্রবলেম আছে? মৌসুমী কি কোথায় সমস্যা আছে, আর কোথাও আছে? না স্যার, বুঝে গেছি। যেটা জায়গায় বুঝতে পারবে না, অনেক সময় কনফিউশন থাকে, এখানে 1 এর 2 কেন বসায়, এখানে সবসময় 1 এর 2 থাকে অলরেডি, শুধুমাত্র উচ্চ থাকে, আমরা এটা মেনশন করি না। এইভাবে সিস্টেমটা আসে বলে আমার রুট 25 মানে 5 লিখি, মানে 1 এর 2 মানে 5 এর স্কয়ার, 2 2 কেটে 5 বসে। ঠিক আছে তো, এই হচ্ছে সিস্টেম। এবার কোশ্চেন হচ্ছে প্লাসের ক্ষেত্রে দুটো কনজিকিউটিভ নাম্বারে গুণফল ছিল, প্লাসের ক্ষেত্রে বড়টা লিখেছেন এবং মাইনাসের ক্ষেত্রে ছোটটা লিখেছেন। তাহলে এখানে যদি পরপর কনজিকিউটিভ নাম্বারে গুণ না থাকে তখন কি হবে, এটা ছিল তোমাদের একটা কোশ্চেন। চলো সেরকম একটা অঙ্ক করা যাক। এটা তাহলে মুছে দিই, প্রত্যেকে বুঝতে পেরেছো এটা ইম্পর্টেন্ট অঙ্ক? কোথাও কোনো লজিক, কোথাও প্রবলেম আছে, কারোর কোথাও সমস্যা আছে টোটাল অঙ্কটাই? ওকে, চলো ভেরি গুড, মুছে দিচ্ছি। নেক্সট যেটা করছি সেটা হচ্ছে, আমি ওই কনজিকিউটিভ নাম্বার না হলে কি করব, যোগের ক্ষেত্রে একটা দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে রুট ওভার 18 আছে, রুট ওভার 18 আছে, রুট ওভার 18 আছে, প্লাস এরকম ভাবে আছে, ঠিক আছে, ইনফিনিটি পর্যন্ত আছে। তাহলে এখানে কি করব, 18 তো কোনো দুটি পরপর সংখ্যার গুণফল নয়, 18 হচ্ছে 3 6 18 হয়, 9 দুগুণে 18 হয়। তাহলে এখানে দুটি পরপর সংখ্যা যেহেতু গুণফল নয়, তাহলে এই ক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। সমস্ত ক্ষেত্রে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলাটা হচ্ছে রুট ওভার 4x প্লাস 1 প্লাস 1 বাই 2। প্লাস থাকলে প্লাস হবে, আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে প্লাসের জায়গায় মাইনাস বসাতাম। ঠিক আছে, তাহলে আগের অঙ্কটাও কি এভাবে করা যাবে, একেবারেই করা যাবে, কোনো প্রবলেম নেই। আগের অঙ্কটাও তুমি করতে পারো এই ফর্মুলা দিয়ে। যেমন আগেরটা কি ছিল, 42 ছিল প্লাস 42 ছিল প্লাস 42 ছিল, এরকম ভাবে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছিল। তাহলে কি হচ্ছিল, রুট ওভার একইভাবে করতে পারি 4x প্লাস 1 প্লাস 1 বাই 2। তাহলে x এর জায়গায় 42 বসাও, দেখো অ্যান্সার বেরিয়ে যাবে। x এর জায়গায় 42 বসাও, দেখো অ্যান্সার বেরিয়ে যাবে। কত হচ্ছিল দেখো, চেক করো যদি করতাম আমরা, অসুবিধা নেই। কিন্তু আমি কেন করব, আমার তো এমনিতে হয়ে যাচ্ছে 7, সেই জন্য আমরা করিনি। তাহলে এই ফর্মুলা ধরে করব। তাহলে 4 ইন্টু 42 হতো, প্লাস 1 হতো, প্লাস 1 বাই 2 আসতো। তাহলে কত হতো, 4 দুগুণে 8 4 4 16, 168 আর 169 হতো। রুট ওভার 169 হতো, প্লাস 1 বাই 2 হতো। তাহলে এখানে লিখতাম 13 প্লাস 1 বাই 2, তাহলে 14 বাই 2। তাহলে অ্যান্সার দেখো 7 আসতো। দেখো 7ই আমার ছিল অ্যান্সার, দেখো 7ই আসতো। তাহলে এক্ষেত্রে কি করব, এখানেও আমি সেম ভাবেই করব। রুটের জায়গায় x এর জায়গায় আমরা 18 বসাবো, 4 ইন্টু 18 প্লাস 1 প্লাস 1 বাই 2, 4 18 72 প্লাস 1, তাহলে রুট ওভার 73 প্লাস 1 বাই 2, এটা হতো আমার অ্যান্সার। ওকে, বলো কারো কোনো কি কোশ্চেন আছে? এই ফর্মুলা ধরে সমস্ত অঙ্ক হবে, কিন্তু যদি কনজিকিউটিভ নাম্বার থাকে তাহলে ফর্মুলা বসানোর দরকার নেই, ডাইরেক্ট বসিয়ে দেব। ঠিক আছে, রিপ্লাই করো, রিপ্লাই করো, রিপ্লাই করো। স্যার এই অঙ্কটা এইভাবেই করতে হবে? এটা তো আগে যেটা করালেন, যেমন একেবারে 7 বসিয়ে দিলাম, যোগ থাকবে। হ্যাঁ, ওটা তো হবেই, ওটা তো অসুবিধা নেই। কিন্তু যদি পরপর না থাকতো, 42 তো আমার আরামসে 7 হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু যদি পরপর, যেমন 18 দিচ্ছে, এখানে তো আমার কোনো দুটি পরপর সংখ্যার গুণফল নাই, তখন তো আমাকে এটা করাতেই হবে। সেই জন্য এটাও যে এইভাবে হবে সেটা আমি দেখিয়েছি, ওটা আমি ওইভাবেই করবো। বুঝতে পারলাম ব্রতি কি বলছি? ওটা আমি 7 ওইভাবেই করবো, 6 7 42 7 আনসার, এটা আমি দেখালাম জাস্ট। এই ফর্মুলা দিয়ে সবই হবে, সেই জন্য দেখালাম। ওকে,
ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা, বিভাজ্যতার নিয়ম শিখিয়েছি তোমাদের, ডিভিজিবিলিটি রুল শিখিয়েছিলাম, বিভাজ্যতার নিয়ম। কোন সংখ্যা 2 দিয়ে ভাগ যায় কি করে বুঝবো? 4 দ্বারা ভাগ যায়, 8 দ্বারা ভাগ যায়, আগের দিন করেছিলাম, 9 দ্বারা ভাগ যায়, 11 দ্বারা ভাগ যায়। আমাকে রিমাইন্ড করে, একটু আমার মনে নেই। ডিভিজিবিলিটি রুল শিখিয়েছিলাম না স্যার, হয়নি তো? না এটা তো হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো ডিভিজিবিলিটি রুলসটা শিখবো আমরা। ডিভিজিবিলিটি রুলস আমাদের বিভাজ্য কাজে লাগবে। এখান থেকে ডিভিজিবিলিটি রুলস থেকে কোশ্চেন দিলেও না দিলেও তাতে কোনো অসুবিধা নেই। আমরা এমন কিছু অঙ্ক করব, এমন কিছু চ্যাপ্টারের অঙ্ক করব, যেমন এইচসিএফ এলসিএম, লসাগু গসাগু চ্যাপ্টারের অঙ্ক করব। এই ধরনের চ্যাপ্টারে যখন অঙ্ক করব, অপশনটাকে দেখে আমাকে অ্যান্সার বের করতে হবে। সেক্ষেত্রে আমার ডিভিজিবিলিটি রুলস খুবই কার্যকরী। সুতরাং আমাকে ডিভিজিবিলিটি রুলসটা শিখতেই হবে। বিভাজ্যতার নিয়মটা সিম্পলিফিকেশনের একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, আমরা শুধুমাত্র এখান থেকে যে কোশ্চেন দেবে এমন নয়, দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু এটাকে আমরা অন্যান্য জায়গায় বিভৎসভাবে ইউজ করতে পারি। আমরা অপশন দেখে অ্যান্সার বের করে ফেলতে পারবো এই ডিভিজিবিলিটি রুলস এর সাহায্যে। ঠিক আছে, তো ডিভিজিবিলিটি রুলসটা কি জিনিস ভালো করে দেখো। ডিভিজিবিলিটি রুলস, বিভাজ্যতার নিয়ম মানে কোন সংখ্যা 2 দ্বারা ভাগ যায় কি করে বুঝবো, কোন সংখ্যা 4 দ্বারা ভাগ যায় কি করে বুঝবো, 3 দ্বারা ভাগ যায় কি করে বুঝবো, 5 দ্বারা ভাগ যায় কি করে বুঝবো, এরকম ভাবে 6, 7, 8, 9, 10, 11, 12, 13 পর্যন্ত করো তাহলেই হবে। ঠিক আছে, বাস 15 পর্যন্ত বলে দিলাম, 14, 15 একই ব্যাপার। এতগুলো করলেই হবে, আর লাগে না। মোটামুটি 2 থেকে 15 পর্যন্ত করলেই আমরা বুঝতে পেরে যাবো। সবগুলো আজকে বলে দিচ্ছি, খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, একদম খুব কাজে লাগবে। তাহলে 2 দ্বারা ভাগের নিয়ম আমরা কি করে বুঝবো? কোন সংখ্যা 2 দ্বারা ভাগ যায়, এটা আমরা প্রত্যেকেই জানি যে কোন সংখ্যার শেষ অঙ্কটি, এইটা টোটালটা একটা সংখ্যা, তার মধ্যে শেষ অঙ্কটি যদি জোড় সংখ্যা হয় বা ইভেন নাম্বার হয়, জোড় সংখ্যা বা ইভেন নাম্বার, বা সেখানে একটা জিরো থাকে, জিরো কিন্তু একটা ইভেন নাম্বার, জানো তো? জিরো কিন্তু একটা ইভেন নাম্বার, শর্ট কোশ্চেন দিতে পারে, জিরো কিন্তু একটা ইভেন নাম্বার, কোনোদিন অড নাম্বার না। তাহলে কোন সংখ্যার শেষ অঙ্কটি যদি 2 দ্বারা ভাগ যায় বা শেষ ঘরে একটা জিরো থাকে, সেটা 2 দ্বারা ভাগ যাবে, আমরা প্রত্যেকে জানি। ঠিক আছে, যেমন ধরো এবার যদি বলি 4 দ্বারা ভাগের নিয়ম, 4 মানে 2 স্কয়ার। তাহলে কি করবে? কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক, শেষের দুটি অঙ্ক যদি 4 দ্বারা ভাগ যায়, কোন সংখ্যার শেষের দুটি অঙ্ক যদি 4 দ্বারা ভাগ যায় বা শেষের ঘরে দুটো জিরো থাকে, তাহলে সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাবে। যেমন এক্সাম্পল দিই, ধরো বলা হয়েছে 1 2 3 4 7 6 8 4 7 2, বলছে এটা কি 4 দ্বারা ভাগ যায়? তুমি কি করবে? তুমি শেষের দুটো ঘর চেক করবে। 72 4 দিয়ে ভাগ যায়, একদম যাচ্ছে। তাহলে এই টোটাল সংখ্যাটাই কিন্তু 4 দিয়ে ভাগ যেতে বাধ্য। এখানে তুমি আরো হাজার একটা সংখ্যা লেখো, এটা কমপ্লিটলি 4 দ্বারা ভাগ যাবে, কারণ শেষে 72 কিন্তু 4 দ্বারা ভাগ যাচ্ছে। বা শেষের দুটো ঘরে দুটো জিরো থাকলেও বলতে পারি এই টোটাল সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাবে। ক্লিয়ার? কি বলতে চাইছি? স্যার আরেকবার বলুন এটা। কোন সংখ্যা শেষের দুটি অঙ্ক চেক করবে, শেষের দুটি ঘর যদি 4 দ্বারা ভাগ যায়, তাহলে উপরিউক্ত সংখ্যাটা অলওয়েজ 4 দ্বারা ভাগ যাবে। ধরো এখানে বসাচ্ছি 2 3 5 7 8 4 6 8 4 7 2, তুমি চেক করবে শেষের দুটো সংখ্যা 72 তো 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এই টোটাল সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাবে। বোঝাতে পারলাম রাতুল? শেষের দুটো ঘর চেক করবে, আর কিছু চেক করার দরকার নেই। শেষের দুটো ঘর যদি 4 দিয়ে ভাগ যায় বা শেষের দুটো ঘরে দুটো জিরো থাকে, তাহলে তুমি ভাববে এই যত বড় সংখ্যাই হোক না কেন সেটা 4 দিয়ে যাবে। ক্লিয়ার? স্যার 2 এর ক্ষেত্রে শেষের দুটো ঘরের সংখ্যা যেটা ইভেন নাম্বার হবে সেটা না, 2 এর ক্ষেত্রে শেষেরটা দেখলেই হবে, শুধু শেষেরটা দেখলেই হবে। শেষের ঘরটা যদি একটা ইভেন নাম্বার হয় বা শেষের ঘরে একটা জিরো থাকে, 2 এর ক্ষেত্রে শেষের দুটো ঘর দেখার দরকার নেই, শেষের ঘরটা দেখলেই হবে। কিন্তু 4 এর ক্ষেত্রে শেষের দুটো ঘর দেখবো। ওকে, 4 এর ক্ষেত্রে শেষের দুটো ঘর দেখবো, 2 এর ক্ষেত্রে শুধুমাত্র শেষের ঘরটা দেখবো। ক্লিয়ার? ইয়েস, ক্লিয়ার। ভালো করে এটা মাথায় ঢোকাবে। নেক্সট, 8 এর নিয়ম কি? 2 এর কিউব। 8 এর নিয়ম কি? 2 এর কিউবের নিয়ম কি? 2 এর কিউবের নিয়ম হচ্ছে কোন সংখ্যার শেষের 3টে অঙ্ক চেক করবে। এখানে দুটো না, এখানে 3টে ঘর।
কোন সংখ্যার শেষের তিনটে অঙ্ক যদি 8 দ্বারা ভাগ যায় বা শেষের তিনটে ঘরে তিনটে 0 থাকে তাহলে সংখ্যাটা 8 দ্বারা ভাগ যাবে। শেষের তিনটে ঘর চেক করবে, ঠিক আছে? ধরো তোমাকে এক্সাম্পল দিয়েছে 1 2 3 4 7 8 7 6 8 7 4, ঠিক আছে? তারপরে ধরো 0 8 এরকম দিয়েছে, বললে এটা কি 8 দিয়ে ভাগ যায়? তুমি চেক করবে কি 408, 408 তো 8 দিয়ে ভাগ যায়, হ্যাঁ 408 8 দিয়ে ভাগ যায়, 5 8 40 8 8 8, তাহলে কনফার্ম এই টোটাল সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। বোঝাতে পারলাম? এই শেষের তিনটে ঘর দেখবো, বা শেষের তিনটে ঘর তিনটে 0 থাকলেও 8 দিয়ে ভাগ যাবে বলবো। বোঝাতে পেরেছি কি বলছি? 8 এর নিয়ম। স্যার বলছি 2 এর ক্ষেত্রে যেমন ইভেন নাম্বার হতে হবে, কিন্তু এই 4 8 এর ক্ষেত্রে সেটা ইভেন নাম্বার না হলেও কি হবে? অবশ্যই হবে, যদি এটা এই দুটো ঘর যদি 4 দিয়ে ভাগ যায় তাহলেই হবে। তাহলে 4 দিয়ে যদি ভাগ যায় তাহলে লাস্ট ঘরটা তো ইভেন নাম্বার হতেই হবে, না লাস্ট ঘরটা অড নাম্বার হলে কখনো 4 দিয়ে যেতে পারে? হ্যাঁ স্যার, বুঝতে সেটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, সেটা তো কখনোই সম্ভব না। তোমার হ্যাঁ, এমন কোনো বুঝেছি। সংখ্যা বলতে পারবে কি অড নাম্বার যেখানে 4 দিয়ে ভাগ যায়? তাহলে লাস্টের ঘরটা ইভেন নাম্বার আমাকে হতেই হবে। 8 এর ক্ষেত্রেও তাই, লাস্টের ঘরটা তো ইভেন নাম্বার হতেই হবে, কিন্তু আমি ওগুলো বলবো না। আমি বলবো শেষে তিনটে ঘর চেক করবো। এমন নয় লাস্টের ঘরটা ইভেন নাম্বার হলেই সেটা 8 দিয়ে যাবে, এমন নয়। লাস্টের তিনটে ঘরই 8 দিয়ে যেতে হবে, তাহলেই সেটা 8 দিয়ে যাবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, তাহলে 2 এর ক্ষেত্রে শেষের ঘরটা চেক করব, 4 এর ক্ষেত্রে লাস্টের দুটো ঘর দেখবো যে এই দুটো ঘর 4 দিয়ে যায় কিনা, 8 এর ক্ষেত্রে লাস্টের তিনটে ঘর দেখবো এই তিনটে ঘর 8 দিয়ে যায় কিনা, 4 দিয়ে না কিন্তু। 8 এর ক্ষেত্রে 8 দিয়ে ভাগ করব, 4 এর ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করব, 2 এর ক্ষেত্রে শেষের ঘরটা 2 দিয়ে ভাগ করব। বোঝা যাচ্ছে? সিমিলারলি একই রকম ভাবে যদি আমাকে বলতো 16 দ্বারা ভাগের নিয়ম কি, সাপোজ, এত বড় দরকার পড়ে না, আমি বলে যাচ্ছি 16 দ্বারা নিয়ম কি, 16 মানে 2 টু দি পাওয়ার 4, তাহলে কটা ঘর দেখবো লাস্টের? কটা ঘর দেখবো 16 ক্ষেত্রে? বলে ফেলো। স্যার 4টে। একদম স্যার 4টে। একদম, তাহলে লাস্টের 4টে ঘর চেক করবো। লাস্টের 4টে ঘর যদি 16 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা 16 দ্বারা ভাগ যাবে, আদারওয়াইজ যাবে না। সিমিলারলি 32 দিয়ে লাস্টের 5টা ঘর দেখবো, এইভাবে প্রসেসটা চলছে। প্রত্যেকে ক্লিয়ার হয়েছে? 2 4 8 16 বুঝতে পেরেছো এই সিস্টেমটা? প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। শেষের ঘরটা দেখবো, 4 এর ক্ষেত্রে শেষে দুটো ঘর দেখবো 4 দ্বারা যায় কিনা, 8 এর ক্ষেত্রে শেষে তিনটে ঘর দেখবো 8 দিয়ে যায় কিনা, 16 ক্ষেত্রে লাস্টে 4টে ঘর দেখবো 16 দিয়ে যায় কিনা। তাহলে একই রকম ভাবে সেম টু সেম প্রসেস 2 এর সাথে সিমিলারিটি কার আছে? 5 এর আছে। লিখে গেল 5 এর ক্ষেত্রে কি হবে? 5 এর ক্ষেত্রে কি হবে? 2 এর সাথে সিমিলারিটি প্রসেস কি? 5 এর ঘর। 5 এর নিয়ম কি? 5 এর নিয়মও বলছে যে কোন সংখ্যার শেষের অঙ্কটা যদি 5 দিয়ে ভাগ যায় বা শেষের ঘরে একটা 0 থাকে তাহলে সংখ্যাটা 5 দ্বারা ভাগ যাবে। কোন সংখ্যার শেষের অঙ্কটা যদি 5 দিয়ে ভাগ যায় বা শেষের ঘরে একটা 0 থাকে তাহলে 5 দিয়ে যাবে। সিমিলারলি 5 এর স্কয়ার বা 25 দ্বারা ভাগের নিয়ম কি? 25 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে কোন সংখ্যার শেষের দুটি অঙ্ক যদি 25 দিয়ে ভাগ যায় বা শেষের দুটি ঘরে দুটো 0 থাকে তাহলে সংখ্যাটা 25 দিয়ে ভাগ যাবে। 2 আর 5 এর সেম প্রসেস। 25 এর ক্ষেত্রে শেষের দুটো ঘর চেক করব। 5 এর কিউব 125 দ্বারা ভাগ যায় কি করে বুঝবো? কোন সংখ্যার শেষের তিনটে অঙ্ক যদি 125 দিয়ে ভাগ যায় বা শেষের তিনটে ঘরে তিনটে 0 থাকে তাহলে সংখ্যাটা 125 দিয়ে ভাগ যাবে। বোঝাতে পারলাম কি বলছি? 5 এর ক্ষেত্রে শেষের অঙ্কটা, 25 এর ক্ষেত্রে শেষের দুটো অঙ্ক, 125 এর ক্ষেত্রে শেষের তিনটে অঙ্ক, একই রকম ভাবে 2 আর 5 চলছে। বোঝাতে পেরেছি? জিজ্ঞাসা করে নাও। এটা কিন্তু এখন এইটুকু কাজে লাগবে না, বিশাল কাজে লাগবে। এটা কিন্তু বিশাল কাজে লাগবে, ঠিক আছে? এইচসিএম করবো আমি, কোশ্চেন লসগু অসুগ করাবোই না, শুধু অপশন ধরে বের করবো। সেখানে আমি এটাকে বারে ইউজ করবো এই প্রসেসগুলোকে। বোঝাতে পেরেছি কি বলছি? 2 এর ক্ষেত্রে 5 এর ক্ষেত্রে সেম নিয়ম। বলো বলো, এইটা আমি এটা দিচ্ছি 1 2 3 4 7 5 7 5 বলছে এটা কি 25 দিয়ে ভাগ যায় কিনা? বলো তো যাবে কি যাবে না? এটা 25 দিয়ে যাবে কি যাবে না? হ্যাঁ স্যার, যাবে। একদম যাবে, কারণ 25 লাস্টে দুটো ঘর 75 25 দিয়ে যায়, টোটালটা 25 দিয়ে যাবে। ওকে, 75 25 দিয়ে যায় তাহলে টোটালটা 25 দিয়ে যাবে। তারপর যদি আরেকটা ধরো এরকম দেওয়া আছে, ধরো 2 3 4 6 7 7 5 0 বলছে এটা 125 দিয়ে যাবে কিনা বলো? হ্যাঁ স্যার, যাবে। একদম। তাহলে শেষের তিনটে ঘর চেক করবো, 750 125 দিয়ে যায়, তাই না? 5 কত দিয়ে যায়? 750 125 দিয়ে যায়। হ্যাঁ 600 আর ওদিকে 6 পজিশন 150, হ্যাঁ 750 125 দিয়ে যায়, তো টোটালটা 125 দিয়ে যাবে। সবাই বুঝতে পেরেছে এবার? 2 আর 5 এর নিয়ম সবাই ক্লিয়ার?
হ্যাঁ স্যার। ওকে, চলো 2 এর নিয়ম আর 5 এর নিয়ম সবারই ক্লিয়ার? না বুঝতে পারলে কিন্তু জিজ্ঞেস করো না, বারে বারে বলছি, এটা কিন্তু আমার পরবর্তী ক্ষেত্রেও কাজে লাগবে। 2 আর 5 এর নিয়ম প্রত্যেকে ক্লিয়ার? লেখো লেখো, একটু ইয়েস লেখো, আমি সবাইকে দেখতে চাই একটু। স্যার আমার কাছে না এগুলোর নোটস আছে, যদি আপনি বলেন আমি গ্রুপে দিয়ে দিতে পারি। কি বলছো, নোটে দিয়ে দেবো তো? না বলছি এগুলোর নোট আমার কাছে আছে ডিভিসিবিলিটি রুলস এর, যদি আপনি বলেন আমি গ্রুপে দিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে গ্রুপে দিয়ে দাও, তাহলে ওরা দেখে নিতে পারবে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আমি তাহলে ঠিক বুঝিয়ে আছে, দিচ্ছি, স্যার। ওরা একবার দেখে নেবে, পড়ে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তুমি গ্রুপটা দিয়ে দাও, ও তুমি দিয়ে দাও, তোমার না থাকলে বলো, আমিও দিয়ে দেবো। আর তুমি দিয়ে দাও, তোমার কাছে থাকলে দিয়ে দাও, অসুবিধা নেই। তাহলে 2 এর ক্ষেত্রে 5 এর ক্ষেত্রে নিয়ম কি? স্যার কালকে দিলে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, ওদেরকে একবার বলে নাও, ওরা দেখে বুঝে নিচ্ছে। একবার তুমি নোটটা দিলে ওরা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, না বলছি কালকে দিলে হবে, আসলে আমি বাড়িতে। 4 2 হয়ে গেল, 4 হয়ে গেল, আমার 5 হয়ে গেছে, ঠিক আছে, 8 হয়ে গেছে আমার। এবার আমরা 3 এর নিয়ম জানবো। ডিভিসিবিলিটি রুলস অফ 3, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? কোন সংখ্যা 3 দ্বারা ভাগ যায় কি করে বুঝবো? কোন সংখ্যার প্রতিটি অঙ্কের যোগফল, কি বলা হচ্ছে, কোন সংখ্যার প্রতিটি অঙ্কের যোগফল। সংখ্যা কাকে বলে? ধর 2 3 5 6 8 7, এটা একটা সংখ্যা, যার মধ্যে এইগুলোকে বলা হচ্ছে এটা একটা ডিজিট, তাই তো? প্রত্যেকটা ডিজিট মিলে একটা নাম্বার ক্রিয়েট করে। তাহলে কোন সংখ্যার প্রতিটি অঙ্কের যোগফল যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। যেমন 2 + 3 + 5 + 6 + 8 + 7 কত হচ্ছে? 3 আর 2 5, 5 এ 5 10 আর 6 16 আর 8 24 এর সাথে হয় 31। 31 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা কখনোই ভাগ যেতে পারে না। বুঝতে পারলাম কি বলছি? অঙ্কগুলো যোগ করবে, যোগ করে সংখ্যাটা যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে 3 দ্বারা ভাগ যাবে, আদারওয়াইজ 3 দ্বারা ভাগ যাবে না। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কি বললাম? কোন সংখ্যার প্রতিটা অঙ্কের যোগফল যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে 3 দ্বারা ভাগ যাবে, আদারওয়াইজ যাবে না। 31 3 দিয়ে যায় না, তাহলে এটা 3 দ্বারা ভাগ যাবে না। ক্লিয়ার? এবার ধরো এখানে বলা হলো কে, বলছে কে এর কোন মানের জন্য সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে, বলতে পারবে? কে এর কোন মানের জন্য, কে এর সর্বনিম্ন কোন মানের জন্য। কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অফ কে by which the number must be divisible by 3. কে এর সর্বনিম্ন কোন মানের জন্য সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে? স্যার 2 হবে। 2 হবে, একদম ঠিক। কারণ 31 এর পাশে যদি আমরা 2 বসাই কে এর জায়গায়, তাহলে আসছে 33। 33 তো 3 দ্বারা ভাগ যায়, তাহলে কে এর মান কনফার্ম 2 হবে। ক্লিয়ার প্রত্যেকের? একদম ঠিক বলেছো, ক্লিয়ার প্রত্যেকের? 31 এর পরে কে এর গুণনীয়ক কি? 31 এর পরে 3 11 33 হয়তো, 3 এর 3 33 হবে তো, তাহলে 31 এর পাশে 2 হবে, তাহলে 33 হয়ে যাবে, তাহলে কে এর মান হতে হবে 2। বোঝাতে পেরেছি কি বলছি? রিপ্লাই করো। হ্যাঁ স্যার। ওকে, প্রতি ক্লিয়ার, ঈশিতা ক্লিয়ার। তাহলে কে আর কে এর যা রুট 9 এর সেম রুট, কে সরি 3 এর যা রুট 9 এর একই রুট, 9 এর ক্ষেত্রে আর কে এর ক্ষেত্রে একই, তাহলে এই প্রতিটা অঙ্কের যোগফল যদি 9 দিয়ে যায়, তাহলে 9 দিয়ে যাবে। তাহলে এখানে যদি বলতো 9 দ্বারা ভাগ যাবে, তাহলে কে এর মান কত বসাতে হবে? 9 দ্বারা ভাগ করতে গেলে কে এর মান কত বসাতে হবে? কে এর সর্বনিম্ন মান কত হবে? মৌসুমী তুমি বলেছিলে আগে, এটা অন্য কেউ বলো। 5। একদম, তাহলে 31 আর 5 এ 36, 36 9 দিয়ে যায়, তাহলে কে এর মান কনফার্ম 5 হবে। ওকে, তাহলে 3 আর 9 আমার হয়ে গেল, 3 আর 9ও বেরিয়ে গেল। একই নিয়ম, কি বললাম? Sum of the digit of a number is divisible by 3, then the number must be divisible by 3, and sum of the digit of the number must divided by 9, then the number must be divided by 9. একই নিয়ম, 3 আর 9 এর একই নিয়ম, প্রতিটি অঙ্কের যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3 দ্বারা ভাগ যাবে, প্রতিটি অঙ্কের যোগফল যদি 9 দিয়ে ভাগ যায়, তাহলে 9 দ্বারা ভাগ যাবে। আশা করি প্রত্যেকে এটা বুঝতে পেরে গেছো। এবার যেটা যাব সেটা হচ্ছে 6 এর নিয়মে যাব। 6 6 এর নিয়ম কি? 6 দ্বারা ভাগ যাবে কি করে বুঝবো? কোন সংখ্যা 6 দ্বারা ভাগ যাবে কি করে বুঝবো? 6 কে যদি আমরা ব্রেক করি, 6 এর পার্টিকুলার কোনো নিয়ম নেই, 6 এর কোনো স্পেসিফিক নিয়ম নেই, কিন্তু 6 কে যদি ব্রেক করি তাহলে কি হয়? 2 আর 3 হয়। তাহলে 2 এর কন্ডিশনে যদি ফুলফিল করে এবং 3 এর কন্ডিশনে যদি ফুলফিল করে, দুটো কন্ডিশনে যদি প্যারালালি ফুলফিল করে, তাহলে বলতে পারি যে সংখ্যাটা 6 দ্বারা ভাগ যাবে। যেমন ধরো তোমাকে বলা হয়েছে 1 2 3 4 4 5,
বলছে এই সংখ্যাটা 5, আর একটা দিই 5 আছে, আচ্ছা 6। বলছে এই সংখ্যাটা কি 6 দ্বারা ভাগ যাবে? তোমার কোশ্চেন করেছে এটা কি 6 দ্বারা ভাগ যাবে? তুমি দেখছো এটা কি 2 দিয়ে ভাগ যাবে? লাস্টে তো 6 আছে, তাহলে কনফার্ম 2 দিয়ে ভাগ যাবে। তো 11 4 15 16 18 19 20 21, 21 3 দিয়ে যায়, হ্যাঁ যায়, তাহলে এই টোটালটা কনফার্ম 6 দিয়ে ভাগ যাবে। বোঝাতে পারলাম? 2 এর কন্ডিশন এবং 3 এর কন্ডিশন, দুটো কন্ডিশনই যদি ফুলফিল করে তাহলে সেটা 6 দিয়ে যাবে, আদারওয়াইজ যাবে না। ওকে, আর 6 এর স্পেসিফিক কোনো নিয়ম নেই। বোঝা গেছে? বলো একটু, বলো রিপ্লাই করো। কোথাও কোনো সমস্যা আছে? 2 এর কন্ডিশনটা দেখে নিয়েছি আর 3 এর কন্ডিশনটা দেখে নিয়েছি, ঠিক আছে? এরকম টাইপের আরো অনেক অঙ্ক আছে, অনেক সংখ্যা আছে। যেমন তুমি বলতে পারো 12, 12 এর ক্ষেত্রে কি হবে স্যার? 12 কোনো স্পেসিফিক নিয়ম নেই। 12 নিয়ম কি? 3 আর 4, 3 এর কন্ডিশন ফুলফিল করতে হবে, 4 এর কন্ডিশন ফুলফিল করতে হবে, তাহলে সেটা 12 দিয়ে যাবে, আদারওয়াইজ 12 দিয়ে যাবে না। তুমি বলতে পারো 15, 15 নিয়ম কি? 3 এর কন্ডিশন ফুলফিল করতে হবে, 5 এর কন্ডিশন ফুলফিল করতে হবে, তাহলে 15 দিয়ে যাবে, আদারওয়াইজ যাবে না। তুমি বলতে পারো 18, 18 নিয়ম কি? 9 এর কন্ডিশন ফুলফিল করতে হবে, 2 এর কন্ডিশন ফুলফিল করতে হবে, তাহলে সেটা 18 দিয়ে যাবে। মানে এই সংখ্যাগুলোকে ব্রেক করে নেব, ব্রেক করে দেখবো এটা দিয়েও যাবে, এটা দিয়েও যাবে, তাহলে সেটা 12 দিয়ে যাবে, এটা দিয়েও যাবে, এটা দিয়েও যাবে, 15 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 18 দিয়ে যাবে। এইভাবে এই সংখ্যাগুলো জেনারেট করছে। 6 হয়ে গেল। এবার চলে আসি 7-এ। 7-এর নিয়ম আছে। 7-এর স্পেসিফিক নিয়ম কি বলছে? 7-এর নিয়ম কি? কোন সংখ্যা 7 দ্বারা ভাগ যায় কি করে বুঝবো? ধরো একটা সংখ্যা বসানো হচ্ছে, ধরো বলা হচ্ছে, আমি ছোট সংখ্যা লিখছি 343, বলছে এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে কিনা তুমি কি করে বুঝবে? যেটা করবে সেটা হচ্ছে সংখ্যাটি যে এবার সামনের দিকে যে পার্টটা আছে সেটার সাথে এই 15টাকে যোগ করবে, ঠিক আছে? ইউনিট ডিজিটের সাথে 5 গুণ করে যেটা আসবে সেটা রিমেনিং পার্টের সাথে যোগ করে দেবে। কত আসছে? 34 এর 15 যোগ করলে 49 হয়, 49 7 দিয়ে যায়, তাহলে 343 7 দিয়ে যাবে। বুঝতে পারলাম? কোন সংখ্যার ইউনিট ডিজিটকে 5 দিয়ে গুণ করব, যেটা আসবে রিমেনিং পার্টের সাথে যোগ করে দাও, যেটা আসবে সেটা যদি 7 দিয়ে যায় তাহলে টোটালটা 7 দিয়ে যাবে, আদারওয়াইজ 7 দিয়ে যাবে না। এটা বড় সংখ্যা হয়ে যাক, ধরো 1 2 1 2 6 7, বলছে এটা 7 দিয়ে যায় কিনা, কি করব তাহলে? ইউনিট ডিজিট এটা আছে, 7 এর সাথে 5 গুণ করলাম, 5 সাথে 35, তাহলে 126 প্লাস 35 কত হয়? 20 50 55 61 161, 161 7 দিয়ে যায় কিনা বুঝতে পারছো না? আবার করো, 1 এর সাথে 5 গুণ করো, 5 একে 5, তাহলে 16 প্লাস 5 কত হচ্ছে? 21, 21 7 দিয়ে যায়, হ্যাঁ স্যার যাবে। যাবে, ঠিক আছে? তাহলে 7 এর নিয়ম হচ্ছে এটাই, ইউনিট ডিজিটের সাথে 5 গুণ করব, তাহলে 7 এর নিয়ম হয়ে গেল। তাহলে 7 এর নিয়ম যদি হয়ে যায় 13 এর নিয়ম হয়ে যাবে। 13 এর ক্ষেত্রে কি? 7 এর নিয়ম আর 13 এর নিয়ম সেম, শুধুমাত্র 7 এর ক্ষেত্রে 5 গুণ করেছিলাম, 13 এর ক্ষেত্রে 4 গুণ করব। 13 এর ক্ষেত্রে কত গুণ করব? 4 গুণ করব, বাকিটা সেম প্রসেস। বুঝাতে পারলাম? 13 এর ক্ষেত্রে আর 7 এর ক্ষেত্রে সেম নিয়ম, 7 এর ক্ষেত্রে 5 গুণ ছিল, 13 এর ক্ষেত্রে 4 গুণ করব, বাকিটা সেম প্রসেস। বোঝানো গেছে কি বলতে চাইছি? একবার রিপ্লাই করো, 7 বুঝতে পেরেছো? ইয়েস, চলো শর্মিলা, ঈশিতা, মৌসুমী ক্লিয়ার, মানোয়ার ক্লিয়ার, ভেরি গুড। মোটামুটি 7 হয়ে গেছে, 8 হয়ে গেছে, 9 হয়ে গেছে, 10 আমরা প্রত্যেকেই জানি লাস্টে 0 থাকলে 10 দিয়ে যাবে, আদারওয়াইজ যাবে না। কোনটা বলো? 8টা। 8এরটা শেষের 3টে সংখ্যা, 2 এর কন্ডিশন 2 4 8 16 চলছিল না? লাস্ট 3টে ডিজিট যদি 8 দিয়ে যায় বা লাস্টের 3টে ঘরে 3টে 0 থাকে, প্রথমে করলাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে? 8 এর নিয়ম ওটা। এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা এক্সামে বারে দেয় সেটা হচ্ছে 11 11, এটা সব থেকে ইম্পর্টেন্ট। বিভাজ্যতা নিয়মের মধ্যে 11টা খুব ইম্পর্টেন্ট। 11 দিয়ে এমনি কোশ্চেন থাকে যে 11 দ্বারা ভাগ যায় কি যায় না কি করে বুঝবে? 11 ধরো দিয়েছে 2 3 4 6 7, বলছে এটা 11 দ্বারা ভাগ যাবে কি যাবে না কি করে বুঝবে? কি করবে? কোন সংখ্যার বিজোড় স্থানের যোগফল এবং জোড় স্থানের যোগফল, বিজোড় স্থান, বিজোড় সংখ্যা নয় কিন্তু বিজোড় স্থান, মানে এটা যদি 1 নম্বর স্থান হয় এটা তাহলে 2 নম্বর স্থান হবে, এটা 3 নম্বর স্থান, এটা 4 নম্বর স্থান, এটা 5 নম্বর স্থান, এর স্থান দিচ্ছি। তাহলে এত কিছু জানার দরকার নেই, আমরা
যেটা করবো সেটা হচ্ছে অল্টারনেটিভকে যোগ করবো, অল্টারনেটিভ মানে একটা ঘর বাদ দিয়ে যোগ করবো। কত হচ্ছে 2 + 4 + 7 যোগ করলে কত 7 7 4 11 11 2 13, আর এইগুলো যোগ করো কত হচ্ছে 3 + 6 তাহলে 9। তাহলে বিজোড় স্থানের যোগফল এবং জোড় স্থানের যোগফল এবং তাদের মধ্যেকার বিয়োগফল, এই দুটোর বিয়োগফল যদি 0 হয় অথবা 11 হয় অথবা 11-র কোনো গুণনীয়ক হয়, মানে 0 হয় অথবা 11 হয় অথবা 22 বা 33 11-র কোনো গুণনীয়ক হতে থাকে, তাহলে বলতে পারি যে সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে, আদারওয়াইজ সংখ্যাটা 11 দ্বারা ভাগ যেতে পারে না। বুঝতে পারলাম কি বললাম? স্টেপ জাম্প করে যোগ করো, এদিকে 13 আসছে এদিকে 9 আসছে, 13 থেকে 9 বাদ দিলে তো 0 হয় না, 11 হয় না, তাহলে এই সংখ্যাটা 11 দ্বারা ভাগ যেতে পারে না। কিন্তু এখানে যদি কে থাকতো, যদি বলতো প্লাস কে, আমি এখানে প্লাস কে করতাম, তাহলে এখানে বলতাম 9 + কে, বলো তো কে এর কোন মানের জন্য সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে? কে এর মান কত বসালে এই দুটোর বিয়োগফল 0 হয়ে যাবে? বলো 4 4 স্যার। একদম। তাহলে কে এর জায়গায় যদি আমি 4 বসাতাম তাহলে 9 আর 4 13, 13 থেকে 13 0, এই কন্ডিশনটা ফুলফিল করছে, তাহলে কে এর জায়গায় 4 বসিয়ে দেখে নাও এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যেতে বাধ্য। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার তো? আমি করতে দেবো 11টা একটা করতে দেবো। ওকে চলো নেক্সট 11টাই আর একটা করানো যাক। লেখো 2 3 5 6 8 কে 7, 2 3 5 6 8 কে 7, বলো কে এর কোন মানের জন্য সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে? করো নিজেরা করো দেখি একটু, কে এর কোন মানের জন্য সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে? কে এর মান কত বসালে সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে? যাও স্টেপ জাম্প করে করে যাও। কত হচ্ছে? তেরো স্যার। 13 13 আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 + 5 + 8 + 7, 8 এর সাথে 15 পাচ্ছে 20 আর 2 22, আর এখানে 3 + 6 + কে, তাহলে 9 + কে। তাহলে দেখতে পাচ্ছি কে এর জায়গায় যদি আমি 13 একদম যদি 0 আনতে হয় তাহলে কে এর জায়গায় কিন্তু আমাকে 13 বসাতে হবে। 13 আর 9 22, 22 22 কাটলে 0 হয়। কিন্তু এবার তুমি বলো তোমার তো ঘর একটা, জায়গা তো তোমার একটা, একটা ঘরে দুটো ডিজিট কি করে বসাবে? যত 13 13 অপশনে নেই, তাহলে একটা 4 হবে। বসতে পারে না। তখন কি করব? 13 তো বসবে না এখানে, কারণ একটা ঘরে দুটো ডিজিট বসবে না। তখন আমাকে 0টা বাদ দিয়ে 11টাকে চেক করতে হবে। কিন্তু আমি বলি যে 11 চেক করার দরকার নেই, 11 চেক করবোই না, আমি 0 ধরেই করবো। তাহলে 2 ডিজিটের যখন সংখ্যা তোমার কাছে চলে আসবে তুমি কি করবে? ওটা থেকে 11 বিয়োগ করে দেবে, যেটা হবে সেটাই অ্যান্সার। বুঝতে পারলাম? মানে 2 হবে অ্যান্সার। যখনই 2 ডিজিটের সংখ্যা চলে আসবে 0 আনতে গেলে তখন ওটা থেকে 11 বিয়োগ করে দেবে, যেটা হবে সেটাই অ্যান্সার। বুঝতে পেরেছি কত বলছি? তাহলে অ্যান্সার হবে 2। কেন? এখানে দেখো তুমি যদি 2 বসাতে তাহলে 9 আর 2 11 হতো, দেখো 22 থেকে 11 বাদ দিলে 11ই আসতো। তাহলে কি শিখলাম এখানে? যদি 2 ডিজিটের সংখ্যা চলে আসে কে এর জায়গায়, সেটা থেকে 11 বিয়োগ করে দেবো, যেটা হবে সেটাই অ্যান্সার। বোঝাতে পেরেছি? ইয়েস অর নো? ইয়েস। ওকে ভেরি গুড। রিয়াতুল ক্লিয়ার, ঈশিতা ক্লিয়ার, মানোয়ার ক্লিয়ার, প্রতি ক্লিয়ার, তামিনা ক্লিয়ার, মৌসুমী ক্লিয়ার। ভেরি গুড। আরেকটা জিনিস বলে দিই, এখান থেকে আরেকটা ফাংশন বলে দিই, সেটা হচ্ছে যদি তোমার এখানে কে এর মান ধরো, এখানে ধরো সাপোজ 22 প্লাস সাপোজ অন্য কিছু একটা এসছে, ধরো এখানে এসছে 13 প্লাস কে, আর এখানে ধরো 17 এসছে, সাপোজ ধরো এরকম এসছে, ঠিক আছে? তাহলে কে এর মান কত বসালে, সরি এখানে এখানে 17 প্লাস কে করো, আর এখানে 13 করো। তাহলে এরকম ধরো একটা এসছে 17 প্লাস কে এসছে, এখানে 13 এসছে, তাহলে কে এর মান কত বসালে 0 হবে? একটু বলো আমাকে। এখানে 17 প্লাস কে এসছে, একদিকটা যোগ করে আর একদিকে 13 এসছে, কে এর মান কত বসালে 0 হবে?
দুটোর বিয়োগফল। কে এর মান কত বসালে 0 হবে? দুটোর বিয়োগফল। কত বসাতে হবে? 17 প্লাস কে আর নিচে 13। বলো বলো বলো। 5 স্যার। 5 কি করে? 17 আর 5 তো 22 হয়ে যাচ্ছে। আমি বলছি যে কে এর মান কত বসালে দুটোর বিয়োগফল 0 হবে? কত হবে বসাতে? আরে -4 হবে তো। 17 থেকে 4 বাদ দিলে 13 হয় তো, 13 বিয়োগ করলে 0 হয় তো। -4 হবে তো, তাই না? 17 থেকে 4 বাদ দিলে 13 বিয়োগ করলে 0 হবে। নেগেটিভ বসবে না? বুঝতে পারলাম কি বলছি আমি? বুঝতে পেরেছি? 17 থেকে কে এর মান যদি -4 হয় তাহলে 13 হয়, 13 থেকে 13 বাদ দিলে 0 হয়। তাহলে কে এর মান নেগেটিভ বসছে তো একদম। তাহলে কে এর মান তো নেগেটিভ হওয়া পসিবল নয়। কে এর মান নেগেটিভ হওয়া পসিবল নয়, তখন আমাকে আবার 11 চেক করতে হবে। কিন্তু আমি কি বলেছি, 11 আমি চেক করব না। নেগেটিভ যখনই আসবে 11 থেকে ওটাকে বিয়োগ করে দেবে, সেটাই হবে আমার অ্যান্সার। 7 হতো অ্যান্সার। ক্লিয়ার? তাহলে কি শিখলাম? ডাবল ডিজিট যদি চলে আসে তাহলে ওটা থেকে 11 বিয়োগ করব, যেটা হবে সেটা অ্যান্সার। আর যদি নেগেটিভ সংখ্যা আসে তাহলে সেটা থেকে 11 বিয়োগ, সেটা থেকে ওই নেগেটিভটা বিয়োগ করব 11 থেকে, তাহলে ওই যেটা হবে সেটাই অ্যান্সার। তার মানে এটা আমরা এইভাবেই করব। আমি সবসময় 0 ধরেই করব। আমি 11 বা 22 কোনো গল্পে যাবই না। বোঝাতে পারলাম? নেগেটিভ আসলে 11 থেকে বিয়োগ করবে, আর ডাবল ডিজিট আসলে ওটা থেকে 11 বিয়োগ করবে। এইটুকু বোঝা গেছে? এটা বোঝা গেছে? ইয়েস। মনোহর ক্লিয়ার, ব্রতি ক্লিয়ার, শর্মিলা ক্লিয়ার, মৌসুমী ক্লিয়ার। ভেরি গুড, প্রত্যেকে মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, চলো আজকে তোমার মোটামুটি সিম্পলিফিকেশনের বেস ম্যাক্সিমামটাই হয়ে গেছে। আর 2-1টা হয়তো আমি করাবো। আর নেক্সট দিন আমি এই 2-1টা করিয়ে দিয়ে স্কোয়ার রুট কিউব রুটে ঢুকবো। স্কোয়ার রুট কিউব রুটটা নেক্সট দিন আমি কমপ্লিট করাবো। আজকে এটাই থাক। নেক্সট দিন স্কোয়ার রুট কিউব রুট করবো। যা আর তোমার এই ডিভিজিবল রুলসটা যেন মাথার মধ্যে একদম থাকে, গেঁথে থাকে। কারণ এই ডিভিজিবল রুলস কিন্তু আমি পরেও কাজে লাগাবো, অপশন টেস্ট করে অঙ্ক সলভ করবো। সুতরাং ডিভিজিবল রুলস কিন্তু প্রত্যেকটা বাড়িতে ভালো করে দেখো। ঠিক আছে? বাড়িতে ভালো করে দেখো। আমার কাছে লেখা, আমি পরে স্যারকে বলে পাঠিয়ে দিতে পারি, তো তোমরা দেখে বুঝতে পেরে যাবে। জাস্ট আজকে যেগুলো বললাম সেগুলো মাথার মধ্যে নিয়ে নাও, একবার দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে তাহলে থাক এতটা।